আপনি ক্ষতটা ক্লিন করেছেন? কুহ পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকালো। সেখানে একটা ব্যান্ডেজ লাগানো। বলল, হ্যাঁ করেছি। গুড। এখন তাহলে রাখছি। খট করে কলটা কেটে গেল। কুহ মাত্র গুড নাইট বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তার বলতে পারলো না। ফোনটা কান থেকে নামিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, কি ভেবে রসগোল্লা নাম দিলাম? এর তো রসকস কোনোটাই নেই। সাহাত বাড়ি ফিরল সন্ধ্যা 7টার পরে। বাড়ি ঢুকলো কুহুর আইলেশ কার্লার হাতে নিয়ে। বাড়িতে ঢুকে কুলসুম বেগমের গলা শুনতে পেল। তিনি সোফায় বসে পান চাবাচ্ছেন আর সামনে ফ্লোরে বসে থাকা মালাকে ধমকাচ্ছেন। সাহাত হাতের জিনিসটা সোফায় রেখে কুলসুমা বেগমের পাশে বসে পড়ল। জিজ্ঞেস করলো, মেজাজ খারাপ নাকি আমার দাদি জানের? কুলসুমা বেগম সামনে মালাকে দেখিয়ে বললেন, দেখিস না, একটা কাজও করতে পারে না। এতদিন আমার কাছ থেকে কিচ্ছু শিখলো না। সাহাত মালার দিকে তাকিয়ে দেখলো মালা ফ্লোরে বসে টি টেবিলের উপরে একটা ডালাই চাল নাড়াচাড়া করছে। কুলসুমা বেগম রাগী স্বরে বললেন, আর কয়দিন পর বাড়িতে বিয়ে, এখনো চালগুলো বেঁচে রাখা হলো না। তোর মা চাচিদের কি কোনো হুঁশ আছে এই বিষয়ে? তারা শাড়ির আঁচল দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। চাল তো কিনেই আনা যাবে, ওইসব চাল বাঁচতে হয় না। কুলসুমা বেগম নাতির দিকে তাকিয়ে খ্যাক করে উঠলেন। তুইও তো তোর মা চাচির মতো হয়েছিস। নতুন বয়সে বাজারের চাল খাবে? এগুলো আমাদের জমির ধান থেকে করা চাল। এরকম চাল বাজারে পাবি? সাহাত মুচকি হেসে মাথা নেড়ে জানালো সে পাবে না। কুলসুমা বেগম আরো একবার সামনে বসে চাল খুঁড়তে থাকা মালাকে তাড়া দিলেন। মালা বেজার মুখে বাঁচতে লাগলো। জয়া বেগম শাশুড়ির জন্য চা নিয়ে এলেন। শব্দ যেন না হয় এমনভাবে টেবিলের উপর রাখলেন চায়ের কাপ। মুখে বললেন, মা, চা। কুলসুমা বেগম ছোট পুত্র বধূর দিকে একবার নজর দিলেন। গোলগাল সুশ্রী মুখশ্রীতে ঘাম দেখে তার হৃদয় ভরে গেল। বাড়ির বউ বাড়ির বউ রান্নাঘরে থেকে নিজের হাতে সবার জন্য রান্না করছে, সবাইকে আদর করে খাওয়াচ্ছে। এটা আল্লাহর রহমত নিয়ে আসে। তার দুই পুত্রবধূরই এই গুণ আছে। বাড়িতে এত কাজের লোক থাকার পরও তারা নিজের হাতে সবকিছু সামলায়। পুত্রবধূর থেকে চোখ সরিয়ে বললেন, এতক্ষণে চা দেবার সময় হলো তোমাদের? দাও, হাতে তুলে দাও। টেবিলে রেখেছো কোন বুদ্ধিতে? জয়া বেগম জলদি হাতে চা নিয়ে বিনয়ের সাথে শাশুড়ির হাতে চায়ের কাপটা প্লেট সহ দিলেন। কুলসুমা বেগম চা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন চা আর নাস্তা নিয়ে এখানে এসে বসো। হালকা নাস্তা করে তারপর রাতের রান্না করো। আপা আর আমি ডাইনিংয়ে নাস্তা করছি মা, আপনি খান। জয়া বেগম এক প্রকার পালিয়ে গেল শাশুড়ির সামনে থেকে। তার শাশুড়ি অনেক ভালো মানুষ। বাড়ির বউদের তিনি আদরে রাখেন। কিন্তু বউদের দায়িত্ব কর্তব্য পালনে ব্যাঘাত ঘটলে তিনি এক চুলও ছাড় দেন না। কুলসুমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। বেশ ভালো চা বানায় তার ছোট পুত্রবধূ। তাকে চা খাওয়ার সময় দিয়ে সাহাত জিজ্ঞেস করলো, দাদাজান কোথায়? ঘরের ভিতর বই পড়ছে। দাদাজানকে চা দাওনি? দিয়েছি, খাবে বলে মনে হয় না। আজ চায়ে চিনি পড়েনি কি না? শেষের কথাটা বলার সময় মালার দিকে একবার তাকালো কুলসুমা বেগম। মালা চোরের মতো কাচুমাচু মুখে এদিক ওদিক তাকালো। সাহাত বুঝতে পারল তার মিষ্টি প্রিয় দাদা ধরা পড়ে গেছে দাদির হাতে। কুলসুমা বেগম মালার দিকে ইশারা করে বললেন, এই হচ্ছে তোর দাদাজানকে চিনি দেওয়ার মূল কারিগর। প্রতিবার চিনি দেওয়ার বিনিময়ে 500 টাকা করে নেই। এই জন্য আজ শাস্তি হিসাবে চাল বাছার কাজ দিয়েছি। মালা নড়ে চড়ে বসলো। আজ দাদা জানের চায়ে চিনি দিতে গিয়ে যে ধরা পড়ে যাবে তা ভাবিনি। এখন দাদির রোশানলে পড়েছে সে। সাহাত হেসে জিজ্ঞেস করলো, আর দাদাজানকে কি শাস্তি দিলে? তার ভাত খাওয়া বন্ধ, শুধু রুটি খাবে। আর সকালে 1 ঘন্টা পার্কে হেঁটে আসবে। সাহাত হেসে দুপাশে মাথা নাড়ল। আব্দুল গাফফার খান যা একবেলা অল্প ভাত খেত, এখন সেটাও বন্ধ করে দিল কুলসুমা বেগম। এবার আব্দুল গাফফার খানকে 3 বেলাই রুটি খেতে হবে। সাহাত পাশ থেকে আইলেশ কার্লারটা নিয়ে উঠে নিজের ঘর থেকে হাঁটা দিল। সিদ্ধান্ত নিল ফ্রেশ হয়ে তার দাদাজানের ঘরে যাবে। নিশ্চয় বেচারা বউয়ের চাপে কোণঠাসা হয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এসে রাফার সাথে দেখা। সে নিচে যাচ্ছিল। সাহাতকে দেখে ডেকে বলল, ভাইয়া, তোমাকে চাচা যান খুঁজছিল। বাবা এখন কোথায়?
স্টাডি রুমে। আচ্ছা। শাহাদ যেতে নিলে রাফার নজর পড়ল শাহাদের হাতের দিকে। জিজ্ঞেস করলো, তোমার হাতে এটা কি? শাহাদ হাতে থাকা জিনিসটার দিকে তাকিয়ে বলল, এটা কুহুর গাড়িতে ফেলে গেছে লেবু চিপে, এটা দিয়ে। লেবু চিপে? হুম। শাহাদ কুহুর কথিত লেবু চিপার জিনিস নিয়ে ঘরে ঢুকে গেল। রাফা বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে থাকলো শাহাদের যাওয়ার দিকে। শাহাদ ফ্রেশ হয়ে আশফাক খানের স্টাডি রুমের সামনে এলো। দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলো, বাবা আসবো? ভিতর থেকে ভেসে এলো গুরুগম্ভীর স্বর। এসো। শাহাদ দরজা ঠেলে ভিতরে ঢুকলো। আশফাক খান সিঙ্গেল সোফায় বসে পেপার পড়ছেন। সামনে টেবিলে চায়ের কাপ রাখা, সোফার অপর পাশে একটা বড় টেবিল আর আরামদায়ক চেয়ার রাখা। টেবিলের উপর ফাইল আর বইয়ের স্তূপ। ঘরে কয়েকটা আলমারি আছে, কয়েকটাই বই রাখা, আর বাকিগুলাই সব ফাইল। রুমটাকে স্টাডি রুম না বলে বরং আশফাক খানের অফিসই বলা যায়। এখানে বসেই উনি সব কাজ সারেন। কাজের প্রয়োজনে বাইরের লোকের সমাগম আছে বলে এই রুমটা বাড়ির এক পাশে রেখেছেন যেন বাড়ির প্রাইভেসি নষ্ট না হয়। শাহাদ পাশের সোফাটাই বসে পড়ল। আশফাক খান পেপার পড়ছে। শাহাদ তাকে পেপার পড়ার সময় দিল। সে শান্তভাবে বসে রইল। আশফাক খান পেপার পড়া শেষ করে পেপারটা ভাঁজ করে এক পাশে রাখলেন। তারপর শাহাদকে জিজ্ঞেস করলেন, শুনলাম ছেলেদের উপর হামলা হয়েছে। জি বাবা, তবে এতটা চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি, আমি সামলে নেব। কিভাবে সামলাবে শুনি? শাহাদ একটু চুপ করে থেকে বলল, মায়ের বদলে মায়ের দেব। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে না? এমপির লোকজন সাধারণ মানুষের উপর হামলা করছে, সাথে এমপির ছেলেও আছে। এই ব্যাপারটা খুব চটকদার নিউজ হয়ে যাবে। দলের কারো কোনো সংযোগ থাকবে না এই ঘটনায়। ইভেন মারামারির কারণটাও এমনভাবে সাজানো হয়েছে যে দলের উপর কেউ আঙুল তুলবে না। আশফাক খান নিজের ছেলের দিকে তাকিয়ে সোফায় হেলান দিলেন। ছেলে রাজনীতি শিখছে, প্রয়োজনে যে হাত নোংরা করতে হয় তা বুঝতে পারছে। পারিবারিক এই প্রথা আরেক পুরুষ টিকিয়ে রাখতে পারবে এই ছেলে। শাহাদ নির্বিকারভাবে বসে রইল, কিন্তু মনে মনে কিছুটা নার্ভাস ফিল করছে সে। তার এই কাজ আশফাক খানের মনোপুত হলো কিনা তা নিয়ে সামান্য চিন্তিত হলো। আশফাক খান চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, ঠিক আছে, তাহলে শুধু খেয়াল রেখো বাড়াবাড়ি যেন না হয়। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সীমাবদ্ধ রাখবে। বাবার অনুমোদন পেয়ে শাহাদ ভিতরে ভিতরে চিন্তামুক্ত হলো। সম্মতি জানিয়ে মাথা নাড়ল। এই পুরো ঘটনায় সবকিছু সীমার মাঝেই রাখবে সে। সকাল সকাল খটখট শব্দে ঘুম ভাঙল আনিশার। বিছানায় উঠে বসে শব্দের উৎস খুঁজতে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। দেখতে পেল টাওয়াল পরা রাহাতকে। সে লাগেজের চেন ধরে টানাটানি করছে। আনিশা প্রশ্ন করলো, কি করছো তুমি? রাহাত আনিশার দিকে তাকিয়ে হেসে বলল, আমি তোমার জামা কাপড় গুছিয়ে দিয়েছি লাগেজে, ওটা ফ্রেশ হতো, ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব। কোথায় রওনা দিব? আনিশার প্রশ্নে রাহাত মুখ তুলে অবাক হওয়ার ভান করে বলল, কোথায় আবার? আমার শ্বশুর বাড়ি, আমার একমাত্র শালার বিয়ে না। আনিশার মন চাইল দৈত্যের মতো করে হুম। একটা হাসি দিতে। পুরুষ মানুষ আয়ত্তে আনা তেমন কঠিন কিছু না, শুধু জায়গা মতো টাইট দিতে হয়। আনিশা জিজ্ঞেস করলো, চেন টানাটানি করছো কেন? চেনটা লাগছে না, তোমার অনেক জামা কাপড় নিয়েছি তো তাই। আনিশা উঠে গিয়ে লাগেজের চেনটা টেনে খুলল। লাগেজ খুলে ভেতরের অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে গেল। তার ইস্ত্রি করা সব জামা কাপড় এক প্রকার দলা পাকিয়ে রাখা হয়েছে। সব কটারই ইস্ত্রি নষ্ট হয়ে গেছে। রাহাত গর্বে বুক ফুলিয়ে বলল, দেখেছ কি সুন্দর করে তোমার লাগেজ গুছিয়ে দিলাম, তোমার কাজ কমিয়ে দিয়েছি। আনিশার মুখ থেকে কোনো কথা বের হলো না। কাজ কমিয়ে দিতে গিয়ে আরো বাড়িয়ে ফেলেছে এই লোক, আবার গর্ব করে বলছে। সে অবিশ্বাসী চোখে জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে রইল। রাহাত গাইগুই করে বলল, এখন তাহলে আমার জামা কাপড় বের করে দাও, এসব পরে কি শালার বিয়েতে যাওয়া যাবে? আনিশা উঠে রাহাত যে পাশে বিছানায় শুই সে পাশের তোষক তুলে কয়েকটা শার্ট প্যান্ট বের করে বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। রাহাত বিস্ময়ে হতবাক হয়ে গেল। নিজের জামা কাপড়ের উপরেই সে টাওয়াল পরে ঘুমিয়েছে। এজন্যই সকালে সারা ঘর খুঁজেও সে জামা কাপড় পায়নি, কারণ আনিশা রেখেছে তোষকের নিচে। নিজের চেয়ে বুদ্ধিমতী স্ত্রী পেলে পুরুষ মানুষের পদে পদে বিপদ। কুহু বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে।
তার চোখের দৃষ্টি উদাস, যেন দুনিয়ার কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। যে জিনিসকে সে লেবু চিপার জিনিস নাম দিয়েছে সেই জিনিস সাহাত নাকি আবার তাকে ফেরত পাঠাবে। কি কাণ্ড! হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আর সেও বা কেমন? এই জিনিস সাহাদের গাড়িতেই ফেলতে হলো কেন? কুহুর ঘরের দরজা খোলাই ছিল। জিয়াদ মাথা ঠুকিয়ে উকি দিল। কুহুকে এভাবে মরা মানুষের মতো শুয়ে থাকতে দেখে গলা উঁচিয়ে বলল। কুহু তড়াক করে বিছানায় উঠে বসল। বিছানায় থাকা একটা কুশন নিয়ে রাগের চোটে ঢিল দিল জিয়াদকে লক্ষ্য করে। জিয়াদ সাথে সাথে দরজা থেকে সরে গেল। ফলাফল স্বরূপ কুশনটা পড়ল ফ্লোরে। জিয়াদ পুনরায় দরজায় উকি দিয়ে বলল। বলেই একটা শয়তানি হাসি দিয়ে দরজা থেকে সরে গেল জিয়াদ। কুহু কিছুক্ষণ বিরক্ত চোখে দরজার দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল। তোর বলতে হবে না, এই কাজ আমি অনেক আগে সেরে ফেলেছি। টানা 3.5 ঘন্টা জার্নি করে খানবাড়ির গ্যারেজে রাহাতের গাড়ি এসে থামলো। এতদিন পর বাপের বাড়ি আসায় গাড়ি থামতেই দরজা খুলে লাফিয়ে নেমে পড়ল আনিশা। রাহাতও নামলো পাশ থেকে। সামনে দাঁড়ানো বাড়িটার দিকে তাকিয়ে আনিশার চোখ ছলছল করে উঠল। সে রাহাতকে ফেলেই ছুটে গেল সদর দরজার দিকে। পেছন থেকে রাহাত আসতে যেতে বললেও শুনল না। রাহাত ড্রাইভারকে ব্যাগগুলো নিয়ে আসতে বলে সেও বড় বড় পা ফেলে আনিশার পিছু নিল। আনিশাকে প্রথমে দেখতে পেল মালা। সে বাড়ির সদর দরজার সামনের গাছের টবে পানি দিচ্ছিল। আনিশাকে ছুটে আসতে দেখে হাতে থাকা পানি দেয়ার ঝাঁঝরি ফেলে দিয়ে বাড়ির ভেতর দৌড় দিল। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল। ও চাচি আম্মা, ও দাদিজান, বড় আপা আইছে, সাথে দুলা ভাইও আছে। এই কথা বলে পিছন ফিরে দৌড় দিল সদর দরজার দিকে। আনিশা ততক্ষণে সদর দরজার দিকে ঢুকে পড়েছে। মালা আনিশার দিকে ছুটে গেল। ও বড় আপা গো, বলে গিয়ে জড়িয়ে ধরল। আনিশাও জড়িয়ে ধরল মালাকে। তারপর মালাকে ছাড়িয়ে জিজ্ঞেস করলো। কেন আসছি? বাকিরা সব কথায়। মালা গাল বেয়ে নেমে আসা চোখের পানি মুছে বলল। তুমি এতদিন পর আইছো আপা, এইবার আমি তোমারে যাইতে দিতাম না। ভর দুপুরে মালার চিৎকার চেঁচামেচিতে রেজিয়া সুলতানা নেমে এলেন। আনিশাকে দেখে বিস্ময়ে থ হয়ে গেলেন। আনিশা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। এতদিন পর মেয়েকে দেখে রেজিয়া সুলতানা বিশ্বাস করতে পারলেন না নিজের চোখকে। আনিশা কেঁদে দিল মাকে জড়িয়ে ধরে। ততক্ষণে রাহাতও চলে এসেছে। আনিশাকে বাপের বাড়ি এসে এত আবেগপ্রবণ হতে দেখে তার নিজেকে বড্ড অপরাধী মনে হলো। এতদিন মেয়েটা কত বায়না করেছে, রাগ করেছে, অভিমান করেছে, কিন্তু তাও সে বাপের বাড়ি নিয়ে আসতে পারেনি। সে চেষ্টা করেছে কিন্তু সময় সুযোগ হয়নি। নিজের উপর বেশ রাগ হলো রাহাতের। আনিশার কান্না দেখে সে সিদ্ধান্ত নিল এরপর যখনই আনিশা আসতে চাইবে তখনই নিয়ে আসবে। বাকি সব গোল্লাই যাক। তার বউয়ের ইচ্ছা সবকিছুর ঊর্ধ্বে তার কাছে। শুধু সিদ্ধান্তই নিল না, মনে মনে কঠিন প্রতিজ্ঞাও করলো। কিন্তু তখন তার মনে হলো কে জানি মাথায় একটা বাড়ি দিয়েছে। সাথে মাথার ভিতর কে একটা বলল, এই প্রতিজ্ঞা কোশমিন কালেও রাখতে পারবি না। তা করছিস কেন, বাটপার কথাকার? রাহাত নিয়ে গেল। বুঝতে পারলো ভুলভাল প্রতিজ্ঞা করে ফেলেছে সে। ক্রন্দনরত আনিশার দিকে তাকিয়ে মিনমিনি করে বলল। মাফ করে দাও বউ, তোমার স্বামী একটা বাটপার স্বামীর প্রতিজ্ঞা ধরে বসে থাকতে নেই। পাশ থেকে মালা ভ্রুকুচকে প্রশ্ন করলো। দুলা ভাই বীরবরিয়া কি কন? আনিশার কান্না শুনে কুলসুমা বেগম আর জয়াও বের হয়ে আসলো। জয়া বেগম শাশুড়ির পায়ে তেল মালিশ করছিল। মালার চিৎকার শুনে তৎক্ষণাৎ শাশুড়ির পায়ের তেল মুছে তাকে নিয়ে বেরিয়ে এলেন। ড্রয়িং রুমে পা দিয়ে আনিশা আর রেজিয়া সুলতানাকে জড়াজড়ি করে দাঁড়িয়ে থেকে কাঁদতে দেখলেন। আদরের নাতনিকে এতদিন পর দেখে কুলসুমা বেগমও আবেগী হয়ে গেলেন। জয়ার হাত ধরে আনিশার কাছে এলেন। আনিশা তার দাদিকে দেখে তাকেও জড়িয়ে ধরল। দূরে দাঁড়িয়ে থাকা রাহাত এতক্ষণে সুযোগ পেল শাশুড়ির সাথে কথা বলার। সে শাশুড়ির কাছে এসে সালাম দিল। রেজিয়া সুলতানা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে রাহাতের সালামের জবাব দিল। জিজ্ঞেস করলো, তোমার বাবা মা ভালো আছে তো বাবা? জি মা, আলহামদুলিল্লাহ সবাই ভালো। বাবা কোথায়? শাহাদাত, দাদাজান সবাই কোথায়? ওরা তিনজনেই অফিসে গেছেন। আর তোমার চাচু ব্যবসার কাজে দেশের বাইরে কাজে কাল পরশু চলে আসবে। রাহাত একে একে বাকি সবার সাথেই কুশল বিনিময় করলো। রেজিয়া সুলতানা দুজনকেই ঘরে পাঠালেন রেস্ট নেওয়ার জন্য। তারপর জয়াকে সাথে করে নিজে গেলেন রান্নাঘরে।
কাজের লোকদের সবাইকে কাজ বুঝিয়ে দিলেন। এতদিন পর মেয়ে আর মেয়ে জামাই এসেছে, তাদের জন্য দুপুরে ভালো মন্দ রান্না করতে হবে। কুলসুমা বেগম রান্নাঘরে একটা চেয়ার নিয়ে আরাম করে বসলেন। মালা পাশে বসে তাকে পান বানিয়ে দিল। পান মুখে দিয়ে তিনি রান্নার তদারকি করতে লাগলেন। দুই পুত্রবধূকে বিভিন্ন উপদেশ দিলেন। নাতনি আর নাত জামাইয়ের যত্নের কোনো কমতি রাখবেন না তিনি। রাহাত ঘরে এসেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আনিশা ব্যাগ থেকে রাহাতের টি শার্ট ট্রাউজার বের করে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এগুলো পরো। রাহাত বিস্ময়ে প্রশ্ন করল, এগুলো কই থেকে বের করলে? নতুন কিনে এনেছ? না, এসব আগেই ছিল, আলমারিতে ছিল এতদিন। গতকাল লুকিয়ে রেখেছিলাম বলে দেখতে পাওনি। রাহাতের বিস্ময়ের পরিমাণ বেড়ে গেল। এইগুলো কবে কিনেছে তা মনে করতে পারল না। আনিশা নিজের জন্য জামা কাপড় বের করতে করতে বলল, বাবা আসলে ভদ্র ছেলের মতো গিয়ে দেখা করবে, কোনো ধানাই পানাই করবে না, বুঝেছো? আনিশা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রাহাত ফ্যাকাশে মুখ করে শুয়ে রইল। আনিশার বাবার জন্য এসে এই বাড়ি আসতে ভয় পায়। ভদ্রলোক তার সাথে আনিশার বিয়ে দিতে চাননি। একবার তো দেখা করতে এসে ওনার বন্দুকের নলের সামনে পড়েছিল। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আনিশার বাবার সাথে সহজ আর হতে পারেনি। সামনে গেলেই একটা ভয় ভয় ব্যাপার কাজ করে। কুকুর রান্নাঘরে দাঁড়িয়ে আছে, পাশেই দাঁড়িয়ে আছে শিরিনা বেগম। তিনি গরম চোখে তাকিয়ে আছেন। কুহু অপরাধী কণ্ঠে বলল, আর একবার ট্রাই করে দেখি তাহলে মা। আমি তোকে 3 জাতের মশলা, প্রতিটা থেকে 1 চামচ করে মোট 3 চামচ মশলা তরকারিতে দিতে বলেছি। আর তুই বাকি মশলা বাদ দিয়ে 3 চামচ হলুদ দিয়ে বসে আছিস। মনে ছিল না মা। মন কই থাকে তোর? হ্যাঁ, আবার কর। এরপর কিচেন আর ঠিক রাখবি। শিরিনা বেগম সরে গিয়ে ডাইনিংয়ে বসে তরকারি করতে লাগলেন। কুহু চুলা বন্ধ করে পাতিলটা নামালো। পাতিলের ঝোলে কিছু সবজি ভাসছে, ঝোলের রং হলুদ। কুহু পাতিল নামিয়ে আরেকটা পাতিল বসালো, তারপর চুলা অন করে দিল। শিরিনা বেগম তাকে রান্না শেখানোর ব্রত নিয়েছেন। কুহু যে একেবারে রান্না পারে না তা না, টুকটাক নুডলস রান্না, চা কফি করা সে পারে, কিন্তু তরকারি সে এর আগে রাঁধেনি। তাই শিরিনা বেগম অল্প কিছু সবজি দিয়ে তাকে রান্না শেখার ব্যবস্থা করে দিয়েছেন। কুহুকে নিজ হাতে সব সবজি সহ পেঁয়াজ মরিচ কাটতে হয়েছে। সে পাতিলে তেল ঢাললো। তেল গরম হতেই পেঁয়াজ মরিচ ছেড়ে দিল। মনে মনে রেসিপিটা আরেকটু সাজিয়ে নিল। অন্য মনস্ক হলে চলবে না, এবার সে আর কোনো ভুল করবে না। শিরিনা বেগম তরকারি করতে করতে হতাশ চোখে কুহুকে দেখলেন। মাথা চুলকে চুলাই চাপানো পাতিলে উকি ঝুঁকি দিচ্ছে। আগে থেকে কোনো কাজ না শেখানোর জন্য মনে মনে আফসোস করলেন। তিনি ভাবেননি এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে। জানলে এই ভুল করতেন না। সন্ধ্যার পর কুহু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। আজ দিনের বেশিরভাগ সময় সে রান্নাঘরে কাটিয়েছে। এখন সন্ধ্যার নাস্তার সময়ও শিরিনা বেগম তাকে দিয়ে কাজ করিয়েছে। কুহু মনে মনে চিন্তা করলো শিরিনা বেগমের কথা। তার মা বাড়ির সব কাজ করে, বাড়ির সবার দেখভাল করে। যে যখন যা খেতে চায় তাই বানিয়ে দেয়, কখনো ক্লান্ত হওয়ার দোহাই দেয় না। অথচ সে একদিনেই কাহিল হয়ে গেছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। কুহু উঠে বসলো, গলা উঁচিয়ে বলল। দরজা হালকা ফাঁক করে জিয়াত উকি দিল। কুহুর দিকে তাকিয়ে বলল, জিয়াত চলে গেল। কুহু কিছুক্ষণ বসে থাকলো, নিজেকে একটু পরিপাটি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। মুয়াজ্জেম হোসেনের দরজায় নক করলো। ভিতর থেকে ভেসে আসলো, দরজা খোলা আছে। কুহু ভিতরে ঢুকলো। দেখতে পেল তার বাবা মা দুজনেই সোফায় বসে সামনের টেবিলে ঝুঁকে কিছু একটা দেখছে। শিরিনা বেগম ডাকলেন, এদিকে এসে বস। কুহু মায়ের পাশে গিয়ে বসলো। দেখলো টেবিলের উপর অনেকগুলো বিয়ের কার্ড। মুয়াজ্জেম হোসেন বিয়ের কার্ডগুলো কুহুর দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখো তো তোমার কোনটা পছন্দ হয়। তোমার যেটা পছন্দ হয় সেটাই ফাইনাল। কুহু উল্টে পাল্টে কয়েকটা কার্ড দেখে একটা সিলেক্ট করলো। হাতে নিয়ে সম্মতির আশে শিরিনা বেগমের দিকে তাকালো। শিরিনা বেগম হাতে নিয়ে দেখলেন, মুখে বললেন, বাহ, সুন্দর তো, এটাই ফাইনাল করে দাও। মুয়াজ্জেম হোসেন চায়ে চুমুক দিয়ে উপর নিচ মাথা নাড়ালেন, অর্থাৎ এটাই ফাইনাল। খানবাড়িতে ড্রয়িং রুমে বাড়ির সবাই এক হয়ে আড্ডা দিচ্ছে। আড্ডার মধ্যমণি রাহাত, তার দুই পাশে রাফা আর রিধি বসে আছে। সে বিভিন্ন কথাবার্তা বলে তাদের দুজনকে হাসাচ্ছে। বাড়ির মহিলারাও পাশে আরেকটা সোফায় বসে চা খাচ্ছে আর শুনছে সব। রাহাত বেগুনিতে কামড় দিয়ে জিজ্ঞেস করলো, ওরা এখনো আছে না কেন মা?
জয়া বেগম চায়ের কাপ টেবিলে রেখে বললেন, ফোনে কথা হয়েছে শাহাদের সাথে, কাজে আটকে পড়েছে তারা। ব্যবসার কাজ শেষ করে সবাই পার্টি অফিসে গেছে। কুলসুমা বেগম রাহাতকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার খবর কি? সামনের নির্বাচনও কি এমপি পদে দাঁড়াবে? রাহাত হেসে বিনয়ের সাথে বলল। জি ইনশাল্লাহ। কুলসুমা বেগমের পাশে বসে মালা ফোড়ন কেটে বলল, আমরার এলাকার সামনে নির্বাচন, ভাইজান দাঁড়াইব, তাই না চাচি আম্মা? রেজিয়া সুলতানা বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন। তোকে এই কথা কে বলেছে? মালা মুড়ি মাখা চাবাতে চাবাতে বলল, চাচাজান রে চা চা দিতে যাইয়া শুনছি, মোবাইলে কার লগে জানি আলাপ করতেছিল। বসার ঘরে সবাই থ হয়ে গেল। তারা কেউই এই ব্যাপারে জানল না, অথচ মালা জেনে বসে আছে। রাহাত জিজ্ঞেস করল। শাহাদাত নির্বাচন করবে? রেজিয়া সুলতানা বললেন, না, এমন কোনো কথা হয়নি তো। ও কি শুনতে কি শুনেছে? সাহাত্র সবাই বাড়ি ফেরায় কথা আর আগালো না। তাদের আগে আগে দুজন লোক এসে হাত ভর্তি কিছু শপিং ব্যাগ আর কাঁচা বাজারের ব্যাগ একপাশে রেখে গেল। আব্দুল গাফফার খান বাড়িতে ঢুকেই হাঁক ছেড়ে আনিশাকে ডাকলেন। আনিশা আব্দুল গাফফার খানের গলা শুনে দাদাজান বলে সদর দরজার দিকে এগিয়ে গেল। আব্দুল গাফফার খান নাতনির মাথায় হাত বুলিয়ে আদর করলেন। আশফাক খান মেয়েকে এতদিন পর দেখে মেয়ের কপালে চুমু খেলেন। সাহাদ জিজ্ঞেস করল, কেমন আছিস আপু? আনিশা সাহাদের চুল এলোমেলো করে বলল, তোদেরকে দেখে এখন অনেক ভালো আছি। আনিশার দেখা দেখে রাহাত উঠে এসে সালাম দিল আব্দুল গাফফার খানকে। আশফাক খানকে ভয়ে ভয়ে সালাম দিল রাহাত। তিনি সালামের জবাব দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, অনেক দিন পর এসেছো, একবার বেশ কয়েকটা দিন থেকে তারপর যাবে কেন? ব্যস্ততা দোহাই দেব না। আমার মেয়ে এত ঘন ঘন দূরে জার্নি করতে পারে না। রাহাত নীরবে মাথা হেলিয়ে সম্মতি দিল। না করার সাধ্য তার নেই, তাহলে আবার বন্দুক নিয়ে তারা করবে। রাহাত সে রিস্ক নিল না। সে আরো অনেকদিন থাকবে। একবার আর চোখে তাকিয়ে শ্বশুরের চলে যাওয়া দেখল। সাহাদ রাহাতের কাঁধে হাত রেখে বলল, কি খবর ভাই? অবস্থা কিছুটা টাইট মনে হচ্ছে। বিয়ে তো করনি, অবস্থা টাইটের কি বুঝবে? বিয়েটা আগে করো, পরে বুঝবে কত ধানে কত চাল। সাহাদ চোখ মেরে বলল, আমার বউয়ের বাবা নিজে থেকে আমাকে পছন্দ করেছে, তাই অবস্থা টাইট হওয়ার ভয় নেই। ধান চালও গুনতে হবে না। রাহাত আসল জায়গায় খোঁচা খেয়ে চোখ ছোট ছোট করে বলল, বিয়ের আগেই বউ? হ্যাঁ, মনে তো হচ্ছে তোমার অবস্থা টাইট করবে তোমার বউ। সাহাদ ঠোঁট কামড়ে হাসল। গলার স্বর নিচু করে রাহাতকে বলল, শ্বশুরের বদলে বউয়ের হাতে অবস্থা টাইট হলে মন্দ হয় না। আই হোপ ব্যাপারটা সুইট হবে। রাহাত মুখ কুচকে শাহাদের দিকে তাকালো। শাহাদের হাসি দেখে তার গা জ্বলে যাচ্ছে। এই শালা জাতির শালাগিরি না করলে চলে না। ঠিকই সুযোগ বুঝে একটা খোঁচা মেরে দিল। রাহাতের ইচ্ছে করছে শাহাদের হবু বউয়ের কাছে গিয়ে শাহাদকে নাকানি চুবানি খাওয়ানোর বুদ্ধি দিয়ে আসতে। শাহাদ একটা 7 তলা বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির হাতা দুটো কোণই পর্যন্ত গুটিয়ে রাখা, হাতে মেটালের ঘড়ি আর চোখে সানগ্লাস। শান্ত মুখে সে স্টেশনের দিকে তাকিয়ে আছে। এই বিল্ডিংটা থেকে স্টেশন এরিয়াটা বেশ ভালোভাবে দেখা যায়। বিল্ডিংটার সামনের রাস্তা ধরে বেশ কিছুক্ষণ হাঁটলেই স্টেশন। এরিয়াটা লোক সমাগমে পূর্ণ। ছাদে দাঁড়িয়ে গাড়ি চলাচলের আওয়াজ পাওয়া যায়। সাহাদ ঘড়ি দেখল। পাশে সরিয়ে রাখা প্লাস্টিকের চেয়ারটা টেনে এনে রেলিং বরাবর রাখলো। তারপর সেখানে বসে 2 পা তুলে দিল রেলিংয়ের উপর। চেয়ারে হেলান দিয়ে বুক বরাবর 2 হাত ভাঁজ করে চোখ বন্ধ করে আছোয়া হয়ে রইল। তমাল সাহাদের জন্য 1 কাপ চা নিয়ে আসলো। সানগ্লাস চোখে থাকায় সাহাদ ঘুমাচ্ছে কিনা বুঝতে পারল না। সে মৃদু স্বরে ডাকলো, ভাই ভাই। সাহাদ চোখ খুলে তাকালো। হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল। ওভাবেই বসে থেকে চুমুক দিল। ঘাড় ঘুরিয়ে একবার ছাদের দিকে তাকালো। তার সাথে আসা ছেলেগুলো ক্রিকেট খেলছে। সময়টা দুপুর পেরিয়ে বিকাল হওয়ার কাছাকাছি। রোদের তেজ কমে এসেছে। এমন সময় ক্রিকেট খেলা মন্দ নয়। সাহাদ ছোট্ট করে চায়ের কাপে চুমুক দিল। একটা ছেলে ব্যাটে বলে লাগিয়ে ছক্কা হাঁকালো। বল ছুটে এলো সাহাদ বরাবর। সাহাদ
এক হাত উঁচিয়ে খপ করে বল ক্যাচ ধরলো, তারপর সোজা হয়ে বসে ছুড়ে দিল খেলারত ছেলেগুলোর দিকে। তমাল হাঁক ছেড়ে বলল, ওই দোস্ত খেল। মানুষের হট্টগোলের শব্দ শোনা গেল। তমাল রেলিং ধরে স্টেশন চত্বরের দিকে তাকালো। শাহাদ চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিয়ে মনোযোগ দিয়ে তাকালো। স্টেশন চত্বরে কতগুলো ছেলেকে আরো কতগুলো ছেলে মারতে মারতে স্টেশনের কাউন্টার থেকে বাইরে বের করলো। তারপর হঠাৎ করেই মাটিতে ফেলে বিনা নোটিসে এলো পাথারি মারতে লাগলো। পাশে একটা লাকড়ি বোঝাই ভ্যান ছিল। একটা ছেলে দৌড়ে কতগুলো লাকড়ি নিয়ে এসে মারতে থাকা কয়েকজনের হাতে তুলে দিল। এবার শুরু হলো লাকড়ি দিয়ে পিটানো। সবাই ভিড় করে দাঁড়িয়ে মারামারি দেখছে, কিন্তু কেউ থামাতে আসছে না ভয়ে। শাহাদ তমালকে ইশারা করলো। তমাল ফোন বের করে পুলিশ স্টেশনে কল করলো। মিনিট 5 মাঝে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। দূর থেকে তমাল জিজ্ঞেস করলো, ভাই এখন সিগন্যাল দিব? শাহাদ ঘাড় ঘুরিয়ে পিছনে থাকা রাস্তাটার দিকে তাকালো। পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। সে গাড়িটাকে আরেকটু এগিয়ে আসার সুযোগ দিল। তারপর বলল, এখন দে। তমাল ফোন করলো একটা নাম্বারে। ফোন ধরলো স্টেশনের ভিড়ের মাঝে থাকা একটা ছেলে। ফোনে কথা বলে কল কেটে ভিড় ঠেলে মার দিতে থাকা ছেলেগুলোর কাছে গেল। একজনকে থামিয়ে কানে কানে কিছু বলল। ছেলেটা মার থামিয়ে গলা উঁচু করে রাস্তার দিকে তাকালো। পুলিশের গাড়ি দৃশ্যমান হয়েছে। সে তাড়াতাড়ি বাকি ছেলেগুলোকে বিষয়টা জানালো। মুহূর্তের মাঝে এই সময় পালিয়ে গেল। মাটিতে পড়ে থাকলো 7-8টা ছেলে, সবাই রক্তাক্ত হয়ে আছে। পুলিশ এসে ভিড়ের মাঝে কিছুক্ষণ এদিক ওদিক দৌড়ালো। সাধারণ মানুষ ভয়ে যে যার মতো চলে গেল। শাহাদ ঘড়ি দেখল। এখানকার কাজ শেষ করে চলে যাওয়া প্রয়োজন। আজ বিয়ের শপিং করার ডেট। তাকে কাজ শেষ করে শপিং মলে যেতে হবে। সে তমালকে জিজ্ঞেস করলো, ওদের আপডেট কি? তমাল আবারও কল দিল। কথা শেষ করে বলল, ভাই সবাই নিরাপদ দূরত্বে পালিয়ে গেছে, পুলিশ কাউকে ধরতে পারেনি। গুড। শাহাদ উঠে দাঁড়িয়ে ছাদের দরজার দিকে হাঁটা দিল। ছাদে ক্রিকেট খেলতে থাকা ছেলেগুলো খেলার ইতি টানলো। শাহাদ আর তমালের পিছু পিছু তারাও নেমে এলো বিল্ডিং থেকে। দূরে স্টেশন থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে। এতে তাদের তেমন আগ্রহী মনে হলো না। তারা হর হামেশাই এসব দেখে অভ্যস্ত। কুহু শহরের সবচেয়ে বড় শপিং মলটার সামনে এসে গাড়ি থেকে নামলো। তার সাথে নামলো জিয়াদ। বিয়ের শপিং করার জন্য কুহুকে ডেকে আনা হয়েছে। শপিং মলের সামনে দাঁড়ানো একটা ছেলে গিয়ে এসে বলল, ভাবি আমার সাথে আসুন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কুহু আর জিয়াদ দুজনেই ছেলেটার পিছু পিছু আসলো। ছেলেটা একটা শাড়ির দোকানের সামনে এসে দোকানের দরজা খুলে দিয়ে বলল, ভিতরে যান। কুহু আর জিয়াদ দুজনেই ভিতরে ঢুকলো। রাফা কুহুকে দেখেই হাত নাড়িয়ে ডাকলো, ভাবিমণি এইদিকে। খান পরিবারের সবার দৃষ্টি ঘুরে গেল কুহু আর জিয়াদের দিকে। কুহু বেশ বিব্রত অনুভব করলো। লজ্জা মিশ্রিত অস্বস্তি নিয়ে হেঁটে গেল ওদের কাছে। একটা সুন্দর মতো মেয়ে উঠে এসে বলল, তুমি কুহু না? বাহ, বেশ দেখতে তো তুমি। আমি শাহাদতের বড় বোন। কুহু ব্যস্ত হয়ে সালাম দিল আনিশাকে। দোকানে বসে থাকা রেজিয়া সুলতানা আর জয়া বেগমকেও বিনয়ের সাথে সালাম দিল। রেজিয়া সুলতানা ছেলের বউকে দেখে মুগ্ধ হলেন। মেয়েটাকে বেশ লাগে ওনার কাছে। বড়দের সামনে শান্তশিষ্ট হয়ে থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে যে বেশ চঞ্চল তা বুঝাই যায়। আনিশা কুহুকে টেনে তার পাশে বসালো। জিয়াদ বড়দের সাথে কুশল বিনিময় করে এক পাশে গিয়ে বসলো। চোকাচোকি হলো রাফার সাথে। রাফা একটা মুখ ভেঙচি দিয়ে চোখ সরিয়ে নিল। আচমকা এমন ব্যবহারে জিয়াদ হকচকিয়ে গেল। সে অবাক চোখে রাফার দিকে তাকিয়ে রইল। রাফা জিয়াদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাত দিয়ে ইশারা করলো, যে ইশারার অর্থ চোখ উপড়ে ফেলবো। জিয়াদের অবাক হওয়া সীমা পেরিয়ে গেল। সে মুখ ঘুরিয়ে নিল। সিদ্ধান্ত নিল এমন অকাল পক্ষ মেয়ের দিকে আর তাকাবে না। শাড়ি দেখার ফাঁকে কুহু এদিক ওদিক তাকালো। শাহাদকে খুঁজছে সে, কিন্তু পেল না। শাড়ি সহ সব কেনা হয়ে গেল, তাও শাহাদের দেখা পাওয়া গেল না। শেষে যখন গয়নার দোকানে কুহু গা ভর্তি গয়না পরে ট্রায়াল দিচ্ছে, তখন কোথা থেকে শাহাদ এসে উদয় হলো। এসেই তার চোখ পড়ল গয়নার ভারে নুয়ে পড়া কুহুর দিকে। আশেপাশে দেখলো তার মা, চাচি, বোন কুহুকে ঘিরে আছে। তাদের যার যেই গয়নাটা পছন্দ হচ্ছে তাই কুহুকে পরিয়ে ট্রায়াল দিচ্ছে। শাহাদের বেশ মায়া হলো কুহুর কাদো কাদো মুখ দেখে। সে গিয়ে এসে গয়নার দোকানের একটা টুলে বসে পড়ল। দোকানের ম্যানেজার হাসি মুখে এসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। কুহু শাহাদের দিকে একবার তাকালো, চোখাচোখি হলো। আনিশা শাহাদকে ডেকে বলল,
দেখ তো তোর বউকে কেমন লাগছে। সাহাদ স্থির দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে বলল, ভালো। শুধু ভালো, আর কিছু বল। এত গয়না পরিয়েছ কেন? বিয়েতে এত গয়না পরে ও হাঁটবে কি করে? ওর তো এখনই কষ্ট হচ্ছে। এক্ষুনি সব খোলো। মহিলারা সবাই মুচকি হাসলো। রাফা গলা বাড়িয়ে বলল, তাহলে তুমি ভাবিমণিকে কোলে নাও, তাহলে তো আর ভাবিমণির কষ্ট করে হাঁটতে হয় না। কুহুর গাল দুটো গরম হয়ে গেল লজ্জায়, চোখ মুখ খিচে নিচের দিকে তাকিয়ে রইল। আনিশা হাসতে হাসতে বলল, আমার ভাইয়ের কত চিন্তা, সব গয়না তার বউকে বিয়ের দিনই পড়তে হবে না, এগুলো সব একসাথে কিনে দেওয়া হচ্ছে, যখন যখন পড়তে ইচ্ছে হবে তখন পড়বে, বুঝেছিস বউ পাগল। সাহাদ হালকা গলা ছাড়ল। সিদ্ধান্ত নিল আর কোনো কথা বলবে না। এই মহিলা সমাজের সামনে আর কথা বলা তার উচিত হবে না। জিয়াদকে ইশারা দিয়ে এখানে এসে বসতে বলল। আপাতত সে তার শালার সাথে আড্ডা দিবে। শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাও সব কেনা হলো না। সাহাদ সহ পুরুষদের সবকিছুই বাকি রইল, তার জন্য আবার আসতে হবে। রিজিয়া সুলতানা ক্লান্ত কণ্ঠে বললেন, তোমাদের ছেলেটের কেনাকাটায় আমি আর আসতে পারবো না, নিজেদেরটা নিজেরাই এসে কিনে নিস। রাফা ঠোঁট ফুলিয়ে বলল, আমার ম্যাচিং টিকলি তো কেনা হলো না, আর রিধি যদি ওর জিনিস পছন্দ না হয় তাহলে তো আবার আসতে হবে। জয়া বেগম বললেন, পছন্দ না করলে জড়িয়ে পছন্দ করানো হবে। আর তোর যা লাগবে অনলাইনে অর্ডার দিবি। বিয়ে বাড়িতে হাজারটা কাজ আছে, এসবের মধ্যে আর শপিংয়ে আসার ঝামেলা নিতে পারবো না। রেজিয়া সুলতানা কুহুকে জিজ্ঞেস করলেন, কুহু গাড়ি নিয়ে এসেছো তো? জি, জিয়াদের কোচিং এ ক্লাস আছে, ওখানে ওকে নামিয়ে দিয়ে তারপর আমাকে বাড়িতে দিয়ে আসবে। তাহলে জিয়াদ গাড়ি নিয়ে যাক, নয়তো ওর ক্লাসে দেরি হয়ে যাবে। তোমায় বরং আমার ছেলে পৌঁছে দিয়ে আসবে। এই সাহাদ, এদিকে আয়। সাহাদ একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। রেজিয়া সুলতানার ডাকে ফোনে কানে নিয়েই এগিয়ে আসলো। ইশারায় জানতে চাইলো কেন ডেকেছে। রেজিয়া সুলতানা বললেন, কুহুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। সাহাদ ফোনে হুম হুম করতে করতেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আবার আগের জায়গায় ফিরে গেল। যাওয়ার আগে কুহুর দিকে আর চোখে তাকালো। ড্রাইভার সহ সাথে আসা গার্ড এসে শপিং ব্যাগগুলো নিয়ে গাড়িতে রাখলো। সবাই বেরিয়ে আসলো শপিং মল থেকে। গ্যারেজে এসে দাঁড়ালো। সাহাদের কানে এখনো ফোন। রেজিয়া সুলতানা কুহুকে বললেন, আমরা তাহলে যাই, সাহাদের সাথে চলে যেও কেমন? কুহু মাথা হেলিয়ে সাই দিল। সবাই কুহুকে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেল। জিয়াদ এসে বলল, ভাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকো, আমি গেলাম, আমার ক্লাসে দেরি হয়ে যাবে। জিয়াদও চলে গেল। পুরো আন্ডারগ্রাউন্ড গ্যারেজের সারি সারি গাড়ির মাঝখানে এখন শুধু কুহু আর সাহাদ। সাহাদ ঘাড় ঘুরিয়ে কুহুর দিকে তাকালো। ফোনে কথা বলতে বলতেই কুহুকে হাত দিয়ে ইশারা করলো ওর সাথে আসতে। কুহু পিছু পিছু গেল। চকলেট কালার একটা গাড়ির কাছে এসে গাড়ির ডোর খুলে দিল সাহাদ। কুহু তাতে চড়ে বসলে ডোর লাগিয়ে দিল। কুহু জানালার কাজ ভেদ করে তাকিয়ে দেখলো সাহাদ এখনো ফোনেই কথা বলছে। সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে ছোট আয়নাটা বের করলো, মুখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। তারপর লিপস্টিক বের করে ঠোঁটে ঘষলো। তাড়াতাড়ি করে দিতে গিয়ে লিপস্টিকের পরিমাণ বেশি হয়ে গেল। গাড়ির সামনে টিস্যুর বক্স থেকে দুটো টিস্যু নিয়ে ঘষে ঘষে লিপস্টিক মুছলো। উকি মেরে দেখলো সাহাদ আসছে কিনা। তারপর এবার খুব সাবধানে সময় নিয়ে হালকা করে দিল। লিপস্টিকটা ব্যাগে রেখে গাল দুটোতে হাত দিয়ে দুটো চড় দিল। ব্যথা পেয়ে মৃদু আহ করে উঠল। একটু থেমে আবারও চড় দিল। আয়না দিয়ে দেখলো মুখটা। গাল দুটোতে একটু গোলাপি আভা এসেছে। ব্যথা পাওয়া সার্থক হয়েছে। সাহাদকে আসতে দেখে সব পরিপাটি করে নড়ে চড়ে ভদ্র হয়ে বসলো। সিট বেল্টটা ইচ্ছে করে আটকালো না। সাহাদ এসে আটকে দিবে এই আশায়। সাহাদ গাড়িতে উঠে বসলো। নিজের সিট বেল্ট বেঁধে কুহুকে বাঁধতে বলল। কুহু তার পুরো মুখটা সাহাদের দিকে ঘুরিয়ে বলল, সিট বেল্ট না বাঁধলে হবে না। সাহাদ না তাকিয়ে বলল, না, হবে না। কুহুর মুখটা ভোতা হয়ে গেল। মুখের দিকে তাকালো না কেন? এত চড় দিল মুখে, এগুলো কি সব বৃথা যাবে? সে আবার বলল, আমি রাখতে পারি না। এবার সাহাদ তাকালো। কুহু ওর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে থাকার মানে বুঝলো না সাহাদ। সে হাত বাড়িয়ে বেল্টটা টেনে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর তার চোখ পড়লো কুহুর সিটের পাশের জায়গাটায়।
টিস্যুতে লাল রং দেখে সে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এগুলো কি রক্ত নাকি? একটা হাতে নিল। ভালো করে দেখে বুঝলো রক্ত না, কোনো রং হবে। কুহু ছো মেরে শাহাদের হাত থেকে টিস্যুটা নিয়ে ব্যাগে ভরে ফেললো, সাথে পড়ে থাকা টিস্যুটাও। শাহাদের চোখে মুখে বিস্ময় ছড়িয়ে গেল। বিস্ময় কাটিয়ে বলল, লেবু চিপার জিনিস নিয়ে ঘোরেন ভালো কথা, তাই বলে ইউজ টিস্যু ব্যাগে ঢুকাচ্ছেন কেন? কুহু ইতস্তত করে জবাব দিল। ওগুলো আমার ইউজ করা টিস্যু। শাহাদ কিছু একটা বলতে নিয়েও বলল না, গাড়ি স্টার্ট দিয়ে বিড়বিড় করে বলল। শি ইজ আনপ্রেডিক্টেবল। খুব ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে লাগলো শাহাদ। রাস্তার ল্যাম্পপোস্টগুলো জেলে দেওয়া হয়েছে। শাহাদ বাজারের রাস্তা না ধরে বেছে বেছে নীরব রাস্তাগুলো দিয়েই যেতে লাগলো। গলাটা হালকা ছেড়ে কুহুকে উদ্দেশ্য করে বলল, আমার একটা পার্ক আছে, পার্কের পাশেই নদী, সন্ধ্যার ভিউটা সুন্দর হয়। এর আগে এসেছেন কখনো? গলাটা হালকা ছেড়ে কুহুকে উদ্দেশ্য করে বলল। কুহু কি বলবে ভেবে পেল না। এই পার্কে সে 1000 বার না 1,00,000 বার এসেছে বান্ধবীদের সাথে। ক্লাস মিস দিয়ে এই পার্কের নদীর পাড়ে বসেই সবাই মিলে আড্ডা দেয়। কলেজে থাকতে কলেজ মিস দিয়ে পার্কে আসায় পুলিশের তোড়ানিও খেয়েছে। সে সুন্দর মতো বলল, কয়েকবার এসেছি, এছাড়া তেমন আশা হয়নি। বাসা থেকে পারমিশন থাকলে নিয়ে যেতে পারি এখন। কুহুর চোখ দুটো চকচক করে উঠল। সে এক বাক্যে বলে দিল, বাসায় কিছু বলবে না। শাহাদ ডান পাশের রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল। স্পিড তুলে 10 মিনিটের ব্যবধানে পার্কের গেটের সামনে এসে গাড়ি পার্ক করলো। পার্কে মোটামুটি অনেক ভিড়। সন্ধ্যায় সবাই ঘুরতে বেরিয়েছে। পাবলিক পার্ক হওয়ায় টিকিট লাগে না, সবার জন্য উন্মুক্ত। শাহাদ কুহুকে নিয়ে পার্কে ঢুকলো। পথের মধ্যে অনেকজনের সাথেই তাকে কুশল বিনিময় করতে হলো। কেউ কেউ এসে কোলাকুলি করলো, কেউ হ্যান্ডশেক করলো। শাহাদ কুহুকে পার্কের শেষ মাথায় একটা চায়ের দোকানে নিয়ে গেল। চায়ের দোকানদার সালাম দিল। দোকানের ভিতর কয়েকটা ছেলে বসা ছিল, তারা উঠে ভাই ডেকে সালাম দিল। শাহাদ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে দোকানের পিছনে এসে কুহুকে নিয়ে একটা বেঞ্চিতে বসলো। কুহুকে উদ্দেশ্য করে বলল, সামনে তাকান। কুহু তাকালো কিন্তু কিছু দেখতে পেল না। শাহাদ আঙ্গুল তুলে তাক করলো একদিকে, এবারও কুহু দেখতে পেল না। শাহাদ কুহুর কাছাকাছি এসে কুহুর একটা হাত নিজের হাতে নিল। পুরুষালী হাতের গভীর স্পর্শ পেয়ে কুহু ঘাবড়ে গিয়ে শাহাদের দিকে তাকালো। শাহাদ কুহুর চোখে চোখ রেখে চমৎকার করে হাসলো, চোখ দিয়ে ইশারা করে বুঝালো সামনে তাকাতে। কুহু সামনে তাকালো। শাহাদ কুহুর হাতটা নিজের হাত দিয়ে ধরে একদিকে তাক করলো, ধীর স্বরে বলল, হাত বরাবর তাকান। কুহু তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখতে পেল জিনিসটা নদীর ওপারে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার সামনের জায়গাটার নদীর পাড় ঘেঁষে লম্বা কয়েকটা স্ট্যান্ডে উল্টো করে কতগুলো স্টিলের ইংরেজি অক্ষর বসানো, সেগুলো লাইটিং করা। সেই লাইটিং করা অক্ষরগুলোর প্রতিবিম্ব পড়ছে নদীর পানিতে। সেখানে উল্টো অক্ষরগুলো একটা বাক্য তৈরি করেছে, সেটা হলো আই লাভ ইউ। লেখাটার পাশে একটা লাল রঙের লাভ। শাহাদ কুহুর হাত ছেড়ে দিল, প্রশ্ন করলো, দেখেছেন? কুহু মাথা নাড়ালো, সে দেখেছে। শাহাদ সেদিকে তাকিয়ে বলল, রেস্টুরেন্টের এই ব্যাপারটা খুব এক্সেপশনাল। ভাবলাম আপনার ভালো লাগবে, তাই দেখাতে আনলাম। কুহু কিছু বলল না। শাহাদ হাত ধরায় তার অনুভূতিরা সব উলটপালট হয়ে গেছে। এর মধ্যে চা নিয়ে এলো। শাহাদ 2টো কাপ নিজের হাতে নিল, একটা কুহুর দিকে বাড়িয়ে বলল, এখানকার চাটা অনেক ভালো, খেয়ে দেখুন। হিসাম বাড়িতে ঢুকে হাত ছেড়ে স্ত্রীকে ডাকলো। তৃপ্তি ছুটে এলো স্বামীর ডাকে। হিসাম 1 গ্লাস পানি নিয়ে আসতে বলল। তৃপ্তি দৌড়ে গিয়ে পানি এনে হিসামকে দিল। হিসাম সোফায় বসে সবটুকু পানি শেষ করলো। তৃপ্তি কিছু বলবে তার আগেই হিসামের কল এলো। হিসাম কলটা কানে ধরে কিছু শুনল, তারপর হিংস্র হয়ে চিৎকার করে উঠল, তোরা কি করছিলি? আমার ছেলেদের রাস্তায় ফেলে মারলো আর তোরা একটা টোকাও দিতে পারলি না? আবার উপাস থেকে কিছু বলল। হিসাম আবারও গর্জে উঠল, সংখ্যায় বেশি থাকলে অত্যন্ত একটাকে তো আটকে রাখতে পারতি, তাহলে পুলিশ ধরতে পারতো। কয়েকটা ঘা মারলে এসবের পিছনের আসল লোক বেরিয়ে আসতো। বাস্টার্ড, টাকা দিয়ে তোদেরকে পুষে লাভ কি? আমার কাজে তো আসিসই না, উল্টো আমার নাম খারাপ করছিস। হিসাম কলটা কেটে ফোনটা ছুঁড়ে দিল সোফায়। হিসামের মা মঞ্জুরা বেগম বেরিয়ে এসেছেন চিৎকার শুনে। জিজ্ঞেস করলেন, আবার কি হয়েছে?
শাহাদাত আমার লোককে মেরেছে। মঞ্জুরা বেগম বিড়বিড় করে বললেন, তাহলে পুলিশে গিয়ে মামলা করছিস না কেন? শাহাদাতের কোনো লোক ছিল না, যারা মেরেছে সবাই লোকাল বস্তির। কিন্তু আমি শিওর এতে ওই শাহাদাতেই হাত আছে। আমি ওকে খুন করব। তৃপ্তি বলল। খুনোখুনি ছাড়া কি তোমার মাথায় আর কিছু আসে না? মঞ্জুরা বেগম খেকিয়ে উঠলেন। কেন তোমার এত লাগছে কেন? ওই সাহাদ তোমার কি হয়? আহ মা, থামো। তৃপ্তি, তুমি যাও। রিশাম কোথায়? ঘুমিয়ে পড়েছে? স্বামীর প্রশ্নে তৃপ্তি উত্তর দিল, অন্তত ছেলের মুখের দিকে তাকিয়ে এসব বাদ দাও। ছেলেটাকে অন্তত এতিম করো না। আর আমি যে পিতৃহারা হলাম তার বেলায়? শাহাদাত তোমার বাবাকে খুন করেনি। ছেলেটা বারবার এই কথা বলেছে। বাড়ি বয়ে এসে তোমাকে অনুরোধ করেছে ভুল না বুঝতে। শত্রুতা সৃষ্টি করতে কেউ ভুল বোঝাচ্ছে তোমায়। মঞ্জুরা বেগম বললেন, ওদের সাথে বন্ধুত্ব কবে ছিল যে নতুন করে শত্রুতা হবে? আমার ছেলে নিজ চোখে সাহাদকে তার বাবাকে গুলি করতে দেখেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি? মঞ্জুরা বেগম হিসামের কাঁধে হাত দিয়ে বললেন, শোনো বাবা, এই বদলা তোকে নিতে হবে। রক্তের বদলে রক্ত। আমি বিধবা হয়েছি। ওই খান বাড়ির অন্তত একটা মেয়ের গায়ে হলেও বিধবা তকমা লাগতে হবে, তবেই আমার মন জুড়াবে। তো হবে মা, সব হবে। শাহাদকে আমি ছাড়বো না। খান বাড়ির বংশ শাহাদ পর্যন্তই শেষ। এরপর আর কোনো বংশধর আসবে না। আজ কুহুর গায়ে হলুদ। গায়ে হলুদের আয়োজন করা হয়েছে ছাদে। ছেলেরা সবাই হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছে, আর মেয়েরা পরেছে হলুদ শাড়ি আর সাদা ব্লাউজ। মেয়েরা মাথায় ফুল গুজেছে অনেকেই। ছাদের একপাশে স্টেজ, এখানে কুহুকে এনে বসানো হবে। ওই স্টেজের সামনেই অনেক চেয়ার রাখা অতিথিদের জন্য। রেলিং ঘেঁষেও অনেক চেয়ার রাখা হয়েছে। এক পাশের টেবিলে খাবার দাবারের ব্যবস্থা। কুহুকে এখনো সাজানো হচ্ছে। তার মেয়ে কাজিনরা সব ঘিরে আছে তাকে। তনয়া লেহেঙ্গার ওড়না পিন দিয়ে আটকে দিল। কুহুর চুলগুলো বেনি করে এক পাশে ফেলে রাখা হয়েছে। বেনির ভাজে ভাজে ছোট ছোট হলুদ ফুল। সারা শরীরে হলুদ ফুলের গয়না। সাজানোর সময় মেয়েরা বিভিন্ন কথা বলে কুহুকে উত্ত্যক্ত করলো। কুহুর কানে কানে বিভিন্ন নিষিদ্ধ বাক্য উচ্চারণ করলো। কুহু নাক সিটকে বলল, ছি, অসভ্য তোরা। এই কথাই যেন তাদের উৎসাহ আরো বাড়ল। গলা ফাটিয়ে সবাই হেসে আবারও ওই একই কাজ করলো। কুহুকে স্টেজে তোলা হলো মধ্য দুপুরে। প্রথমে হলুদ দিল শিরিনা বেগম। চারদিক থেকে ফটোগ্রাফারের ফ্ল্যাশ পড়লো তাদের উপর। তারপর এলেন মোয়াজ্জেম হোসেন। বাবাকে দেখে কুহু নড়ে চড়ে বসলো। বাবার সাথে তার তেমন সখ্যতা নেই। বাবা মেয়ের মাঝে এক অন্যরকম দূরত্ব, কিন্তু সেই দূরত্বে ভালোবাসার কমতি নেই। মোয়াজ্জেম সাহেব এসে মেয়েকে হলুদ দিলেন, মিষ্টিমুখ করালেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে উঠে চলে এলেন। স্টেজ থেকে নেমে সিঁড়ির গোড়ায় এসে সবার আড়ালে রুমাল বের করে চোখ মুছলেন। একমাত্র মেয়েকে কাল বিদায় দিতে হবে, এই কথা চিন্তা করে তার বুকের ভিতর মোচড় দিচ্ছে। মেয়েকে আরো পরে বিয়ে দিলেও পারতেন, কিন্তু শাহাদের বাবার জোড়াজোড়িতে শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে। শিরিনা বেগম স্বামীর কাঁধে হাত রাখলেন। মোয়াজ্জেম হোসেন স্ত্রীকে দেখে তাড়াতাড়ি রুমাল পাঞ্জাবির পকেটে রেখে দিল। নিজেকে স্বাভাবিক করে হাসলো। শিরিনা বেগম বললেন, শুরুতেই বলেছিলাম মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে দিও না। এমনিতেই এই মেয়ের বুদ্ধিশুদ্ধি কম, আর একটু বয়স হলে হয়তো সংসারটা ভালো করে বুঝতো। শিরিনা বেগম পিছন ফিরে একবার মেয়ের দিকে তাকালেন। তার চোখ দুটোও ভিজে গেল। তিনি আর দাঁড়ালেন না, নিচে নেমে গেলেন। জিয়াদ এসে কুহুকে হলুদ লাগালো। বিভিন্ন পোজ দিয়ে দুই ভাই বোন ছবি তুলল। নিচ থেকে ভেসে এলো গাড়ির হর্নের শব্দ। বরের বাড়ি থেকে হলুদের ডালা নিয়ে এসেছে। বরের বাড়ির লোকজন। মেয়েরা দৌড়ে গেল রেলিংয়ের কাছে। জিয়াদ ছাদে থাকা ছেলেদেরকে নিয়ে নিচে গেল সবাইকে আপ্যায়ন করে নিয়ে আসতে। খানিক বাদেই ছাদে ঢুকলো বরের বাড়ির সবাই। হলুদের ডালা নিচে রেখে এসেছে তারা। রাফা দূর থেকে কুহুকে দেখে হাত নাড়ালো। এক প্রকার দৌড়ে এলো স্টেজের দিকে। এসে কুহুর সাথে বসে পড়লো। ফোন উঠিয়ে বলল, ভাবি মনি পোজ দাও। অনেক ছবি তুললো রাফা কুহুকে নিয়ে। জিয়াদ অতিথিদের আপ্যায়ন করে বসালো। তাদের সবাইকে খাবার সার্ভ করলো।
শালিকা ওঠো, আমাকে একটু আমার শালার বউয়ের সাথে পরিচয় হতে দাও। রাহাতের কথায় রাফা উঠে গেল। রাহাত কুহুর পাশে বসে বলল, আমি তোমার হবু বরের বোন জামাই, আর তুমি আমার শালার বউ। এখন থেকে সেই সম্পর্ক বাদ, এখন থেকে তুমি আমার শালে, আর দুলাভাইরা সবসময় শালের দলে থাকে। রাফা ফোরন কেটে বলল, একটু আগে ভাইয়াকে বলে আসলেন আপনি ভাইয়ার দলে, 1 ঘন্টার ব্যবধানে দল চেঞ্জ করে ফেললেন। তুমি শালি বেশি কথা বলো, দুলাভাইদের বেলায় প্রয়োজনে দল চেঞ্জ করার জায়েজ আছে। রাফা নাক সিটকালো রাহাতের কথায়। রাহাত একটা মিষ্টি তুলে খাওয়ালো কুহুকে। কুহু একটুখানি খাওয়ায় অসন্তুষ্ট হয়ে মাথা নেড়ে বলল, এত কম মিষ্টি খেলে কিভাবে হবে? তুমি হলে মধুমিয়ার বউ, তোমার তো সারা বছর মিষ্টি খেতে হবে। তনয়া পাশ থেকে জিজ্ঞেস করলো, মধুমিয়া কে দুলা ভাই? আমার শালা। শাহাদাত নামের অর্থ মধু। মিষ্টি খেতে না জানলে মধু হাজবেন্ড করবে কিভাবে? কুহুর লজ্জায় প্রাণ যায় যে অবস্থা। সে মুখে কুলু পেটে বসে থাকলো। রাহাত বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলে উঠে চলে গেল। যাওয়ার আগে মিষ্টি খাওয়ার অভ্যাস করতে বলল। তনয়া কুহুর কানের কাছে মুখ এনে বলল, একটু মধু এনে দেই, এখন থেকেই খেয়ে প্র্যাকটিস কর। কুহু কটমট করে তাকালো। তনয়া দুষ্টু হেসে চোখ মারল। রাফা হুট করে মোবাইল কুহুর সামনে ধরে বলল, ভাইমনি দেখো। কুহু মোবাইলের দিকে তাকালো। মোবাইলে ভিডিও কল হচ্ছে। সেখানে শাহাদকে দেখা যাচ্ছে। সে হলুদের স্টেজে বসে আছে। হলুদ পাঞ্জাবের উপর ডিজাইনার গোল্ডেন কোটি আর সাদা পায়জামা। গালের দুপাশে হলুদ, কপালে আর নাকেও হালকা আছে। বরাবরের মতো পাঞ্জাবির হাতা গুটানো আর হাতে ঘড়ি। তার আশেপাশে অনেক ছেলে, সবাই পোজ দিয়ে ছবি তুলছে। স্টেজের এদিক ওদিক অনেক মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারাও এসে যে যার মতো সেলফি তুলে যাচ্ছে। মেয়েদের সাথে ছবি তোলা দেখে কুহু হালকা জ্বলুনি অনুভব হলো। রাফা গলা উঁচিয়ে বলল, রিধি, ফোনটা ভাইয়ার কাছে নিয়ে যা। অপর পাশে ভিডিও কলে থাকা রিদি ফোনটা শাহাদের হাতে ধরিয়ে দিল। আচমকা ফোন হাতে পেয়ে শাহাদ তাকিয়ে দেখলো ফোনে কুহুকে দেখা যাচ্ছে। শাহাদ কিছুক্ষণের জন্য ভরকে গেল। সে বসা থেকে উঠে স্টেজ থেকে নেমে এলো। একটা কোণে এসে ফোন সামনে ধরে বলল, কেমন আছেন কুহু? রাফা কুহুর হাতে ফোন ধরিয়ে দিয়ে ইশারা করে তনয়াকে নিয়ে এখান থেকে নেমে গেল। আর কাউকে স্টেজে উঠতে দিল না। কুহু জবাব দিল, ভালো, আপনি? শাহাদ একটা প্লাস্টিকের চেয়ার এনে বসলো। বলল, একটু খারাপ আছি। মা চাচিরা নিয়মের নামে আমাকে রীতিমতো হলুদে চুবাচ্ছে। কুহু ফিক করে হেসে দিল। শাহাদ শান্ত চোখে সেই হাসি দেখল। তারপর নিজেও ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ইউ আর লুকিং প্রিটি মিস কুহু। কুহুর চোখে মুখে লজ্জারা উপচে পড়ল। সে শাহাদের দিকে তাকিয়ে থাকতে পারল না। এদিক ওদিক চোখ ঘুরালো। আর চোখে তাকিয়ে দেখল শাহাদ তার দিকে তাকিয়ে আছে এখনো। সে গলা পরিষ্কার করে বলল, এখন তাহলে রাখি। কেন, লজ্জা পাচ্ছেন? না, পাচ্ছি না। বলে কুহু ফোন কেটে দিল। তার পক্ষে এই পরিস্থিতিতে থাকা আর সম্ভব না। কুহু ফোন কেটে দেওয়ায় শাহাদ হাসল। কাল দিন পর সারা জীবন একসাথে থাকা হবে। আর এই মেয়ে এখনো লজ্জা পাচ্ছে। সে ফোন হাতে উঠে দাঁড়ালো। স্টেজে গিয়ে এই হলুদের ঝামেলা তাড়াতাড়ি শেষ করে ঘরে যেতে চাই সে। বাড়ির চারপাশের পুরো বাগান জুড়ে অনুষ্ঠানের আয়োজন। এদিক ওদিক চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে গেস্টরা বসে আছে। অনেক ভিআইপি গেস্টরা এসেছে। আশফাক খান আর আব্দুল গাফফার খান তাদের সময় দিচ্ছেন। শাহাদ তার চাচুর অভাব অনুভব করলো। তার চাচু থাকলে প্রোগ্রামটা আরো জমজমাট হতো। শাহাদ আবার চারপাশে চোখ বুলিয়ে স্টেজের দিকে হাঁটা দিল। পথিমধ্যে হঠাৎ পাঞ্জাবি পায়জামা পরা একটা লোক সামনে এসে দাঁড়িয়ে গেল। লোকটার মুখে একটা সাদা কাপড় পেঁচানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। লোকটার চোখের দৃষ্টি দেখে শাহাদের অবচেতন মন সচেতন হয়ে গেল। শাহাদকে কিছু ভাবার সময় না দিয়ে লোকটা হঠাৎ রিভলভার বের করে গুলি করলো শাহাদের বুক বরাবর। নাইমুর একটা ফ্যাক্টরির ছাদে হাত দুটো রেলিংয়ের উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তার বাম হাতে জ্বলন্ত সিগারেট। তার দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা রাজপ্রাসাদের মতো বাড়িটার দিকে। চারদিকে সবুজ বাগান, তার ঠিক মাঝখানে সাদা ধবধবে বাড়িটা। বাড়ির বাগানে আজ হলুদের প্রোগ্রাম। দূর থেকে শোরগোল গান বাজনা ভেসে আসছে। নাইমুর কান পেতে আছে একটা নির্দিষ্ট শব্দের জন্য। শব্দটা পেয়ে গেলেই কিছুটা নিশ্চিন্ত হতো। বাকিটা নিশ্চিন্ত হতো খবর পাওয়ার পর। মিজান দৌড়ে এসে নাইমুরের পাশে দাঁড়িয়ে বলল,
ভাই আসিফ বাড়ির ভিতরে ঢুকে গেছে। নাইমুর ভারী ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলো। এত গার্ড ফাঁকি দিল কিভাবে? বাড়ির পিছনে প্রাচীরের বাইরে গার্ডগুলোকে টাকা খাওয়াতে হয়েছে। শালা সব জায়গায় গাদ্দারে ভরা, যার নুন খাচ্ছে তাকেই মারার জন্য টাকা নিয়ে সাহায্য করছে। কাজ শেষে হলে এদেরকেই সরিয়ে দিবি। গাদ্দারের দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। মিজান মাথা নাড়ালো, সে বুঝাচ্ছে। নাইমুর কান পেতে থাকলো শব্দ শোনার জন্য। অনেকক্ষণ কান পেতে থাকার পর আনন্দ করতে থাকা বাড়িটা থেকে ভেসে আসলো গুলির শব্দ। থেমে গেল সব গান বাজনা, শোনা গেল মেয়েদের চিৎকার। কিছুক্ষণ যেতেই ভেসে এলো আরো একটা গুলির শব্দ। এবার মেয়েদের সাথে ছেলের হাঁক ডাকে চিৎকারও যোগ হলো। গার্ডদের বন্দুকগুলো থেকে বেশ কয়েকবার ব্রাশ ফায়ার করা হলো। ভেসে আসলো আরো কতগুলো গুলির শব্দ। নাইমুর ঠোঁট কামড়ালো, কাজ হয়ে গেছে তার। প্রথম দুটো গুলির শব্দ আসিফের রিভলভারের, যেটা সে আসিফকে দিয়েছে। পরেরগুলো গার্ডগুলোর। মিজান চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, আসিফ বোধহয় শেষ। শেষ হলেই ভালো, ঝামেলা কমলো। নয়তো বেঁচে ফিরে এলে আমার একটা গুলিও নষ্ট করতে হতো না। নাইমুর সিগারেটের ছাইটা ফেলে দিয়ে টান দিল। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে ছাদের দরজার দিকে পা বাড়ালো। মিজান আস্তে করে ঠোক গিলল। নাইমুরের সাথে কাজ করতে তার বুক কাঁপে। কাজের স্বার্থে নাইমুর যে কোনো সময় যে কোনো কাউকে মেরে ফেলে। মিজান বহুবার চেষ্টা করেছে নাইমুরের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে, এসব কাজ না করতে, কিন্তু এইসব কাজে একবার ঢুকলে ফেরার আর উপায় নেই। মিজান দেরি না করে নাইমুরের পিছু পিছু গেল। দেরি করলে নেক্সট মিশনে তাকেও জমের বাড়ি পাঠিয়ে দিতে পারে। শাহাদ তার সামনে দাঁড়ানো লোকটার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। লোকটার মুখ সাদা একটা কাপড় দিয়ে পেঁচানো, শুধু চোখ দুটো দৃশ্যমান। শাহাদ লোকটার চোখের দিকে তাকালো। এই দৃষ্টি তার অবচেতন মনকে সচেতন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ লোকটা তার পাঞ্জাবের পকেট থেকে রিভলভার বের করে শাহাদের দিকে তাক করলো। শাহাদ চমকে গেল। তাকে আরো চমকে দিয়ে লোকটা ট্রিগার টিপে দিল। ট্রিগারে আঙ্গুল দেয়া মাত্রই শাহাদ লোকটার কবজি ধরে হাতটা উপরে তুলে ফেলল, যার ফলে গুলিটা হলো আকাশের দিকে। গুলির শব্দে চারপাশে সব থেমে গেল। লোকটা গুলি মিস হতেই অপর হাত দিয়ে খুশি দিল শাহাদকে। শাহাদ কিছুটা টলে গেল। রিভলভার ধরে রাখা হাতটা আরো চেপে ধরে পা দিয়ে প্রবল গতিতে লোকটার হাঁটু বরাবর আঘাত করলো। পায়ে আঘাত পেয়ে লোকটা হাঁটু ভেঙে কিছুটা নিচু হয়ে গেল। নিচু হয়ে প্রবল আক্রোশে সে আবারও শাহাদকে গুলি করতে চাইল। তবে রিভলভার ধরে রাখা হাতটা শাহাদের আয়ত্তে থাকায় এবারের গুলিটাও মিস হয়ে গেল। শাহাদ এবার ঘুষি দিল লোকটার মুখে। পায়ের আঘাতে আগে থেকেই ধরাশয়ী ছিল, এবার মুখে আঘাত পেয়ে মাটিতে ছিটকে পড়ল। হাত থেকে রিভলভারটা ফসকে গেল। পুরো এরিয়াতে গন্ডগোল লেগে গেছে। ছেলেরা সব চিৎকার করছে। কোথা থেকে গুলিটা এসেছে সবাই তা নির্ধারণ করে সেদিকেই ছুটতে ব্যস্ত। গার্ডরা কয়েক দফা ব্রাশ ফায়ার করলো। সব গেস্টরা যেন ঘটনাস্থলে না যেতে পারে, তাই তাদেরকে নিরাপদ দূরত্বে আটকে রাখা হলো। মাটিতে পড়ে গিয়ে লোকটা আরও খেপে গেল। শাহাদ লোকটার দিকে হাঁটু ভেঙে বসল। হাত দিয়ে মুখের কাপড়টা সরাতে নিলে পাশে পড়ে থাকা একটা ভাঙা ইট তুলে শাহাদকে আঘাত করলো। শাহাদ আহ শব্দ করে কপালে হাত দিয়ে বসে পড়ল। গার্ডগুলো ততক্ষণে চলে এসেছে। দূর থেকে শাহাদকে আঘাত করতে দেখে লোকটার আশেপাশে গুলি করলো তারা। আগন্তুক লোকটা পালানোর জন্য ওঠার চেষ্টা করে দাঁড়ালো, কিন্তু হাঁটুতে শাহাদের করা আঘাতের জন্য তার পক্ষে দাঁড়ানোই কঠিন হয়ে গেছে। দৌড়ানো তো অনেক পরের ব্যাপার। গার্ডগুলো এসে লোকটাকে ঘিরে বন্দুক তাক করে চারপাশে দাঁড়ালো। কয়েকজন গিয়ে শাহাদকে তুললো, জিজ্ঞেস করলো, স্যার আর ইউ ওকে? শাহাদ এক হাত কপালে চেপে অন্য হাত উঠিয়ে যন্ত্রণা জড়িত কণ্ঠে বলল, ইয়া আই এম ওকে। তারপর লোকটার দিকে তাকিয়ে বলল, এর মুখের কাপড় সরাও। একটা গার্ড কাপড় সরালো। 22-23 বছরের একটা ছেলে। তার চোখে মুখে হতাশার ছাপ। হয়তো শাহাদকে খুন করতে পারেনি বলেই হতাশ। শাহাদ ছেলেটির চোখের দিকে তাকালো। চোখে পানি টলমল করছে। মুখে আক্রোশ থাকলেও চোখ দুটোতে গভীর বিষাদ লুকিয়ে আছে। তমাল সহ অন্য সব ছেলেরা হন্তদন্ত হয়ে দৌড়ে এলো। তারা একদম বাড়ির কোণার দিকের বাগানে বসে মজা মাস্তি করছিল, তাই আসতে সময় লেগেছে। তমাল দৌড়ে এসে চোখ বড় বড় করে বলল, ভাই তোমার কপাল থেকে রক্ত পড়ছে। তারপর ছেলেটির দিকে তেড়ে গিয়ে ছেলেটির কলার চেপে বলল, কুত্তর বাচ্চা তোরে কে পাঠাইছে বল? একটা ছেলে এসে শাহাদকে রুমাল দিল। শাহাদ রুমাল কপালে চেপে ধরে বলল, তমাল ছাড় ওকে। তমাল ছেড়ে দিল লোকটাকে।
ছেড়ে দিয়ে শাহাদের কাছে এলো। শাহাদ গার্ডগুলোকে উদ্দেশ্য করে বলল, ওর মুখটা ঢেকে নিয়ে যাও, আউট হাউসে আটকে রাখো, কেউ যেন ওর খবর না জানে। রিজিয়া সুলতানার কণ্ঠ শোনা যাচ্ছে। উনি শাহাদের নাম ধরে ডেকে ডেকে এদিকেই আসছেন। শাহাদ গার্ডগুলোকে ইশারা দিয়ে চলে যেতে বলল। গার্ডগুলো লোকটার মুখ ঢেকে নিয়ে চলে গেল আউট হাউসের দিকে। রেজিয়া সুলতানার সাথে আশফাক খান আর আব্দুল গাফফার খানকেও দেখা গেল। সবাই চিন্তিত ভঙ্গিটা হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে। বাড়ির এইদিকে হলুদের স্টেজ হওয়ায় দূর থেকে এদিকটা দেখা যায় না। হলুদের স্টেজটার পিছন দিক দিয়ে এদিকে আসতে হয়। রেজিয়া সুলতানা শাহাদকে দেখতে পেয়ে দৌড়ে আসলেন। ভয়ার্ত চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে তোকে? রক্ত কেন? কোথায় গুলি লেগেছে? শাহাদ কপাল থেকে রুমালটা সরিয়ে দেখিয়ে হাসি মুখে বলল, কপালটা একটু কেটেছে মা, গুলি লাগেনি। রেজিয়া সুলতানার চোখ টলমল করছে। গোলাগুলির শব্দ শুনে এখানে আসার পথে শাহাদের ক্ষতি হয়েছে এমন কুচিন্তাই মাথায় এসেছে শুধু। এখন নিজ চোখে শাহাদকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে দেখে তিনি দম ফেললেন। শাহাদের হাসি দেখে শাহাদের গালে একটা আস্তে করে চড় মেরে বললেন, হাসছিস কেন? এইভাবে এই নীরব জায়গায় আসতে কে বলেছে? এদিকটা মানুষ কম দেখিসনি? মায়ের চর আর বকুনি খেয়ে শাহাদের হাসি আরো বিস্তৃত হলো। আশফাক খান ধমকে বললেন, হাসি বন্ধ করো, তোমাকে আমি অনেকবার বলছি সাবধানে থাকতে। এখন থেকে তুমি গার্ড ছাড়া কোথাও যাবে না। আব্দুল গাফফার বিরক্ত হয়ে বললেন, তোমরা দুজন বাবা মা মিলে আহত ছেলেটাকে বকছিস কেন? আশফাক খান বাবার কথাই থেমে গেলেন। প্রশ্ন করলেন, হামলাকারী কোথায়? ওকে আউট হাউসে আটকে রাখা হয়েছে বাবা। চিনতে পেরেছিস? না। রেজিয়া সুলতানা ভালো করে শাহাদের ক্ষত পরীক্ষা করে বললেন, ঘরে চল, তোর ট্রিটমেন্ট নিতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে যাই। রেজিয়া সুলতানা চোখ কপালে তুলে বললেন, এই অবস্থা তুই গায়ে হলুদ করবি? অনেকেই আমাকে হলুদ দেয়নি মা, একবারই যেহেতু বিয়ে করছি তাদেরকে হলুদ দেওয়া থেকে বঞ্চিত করা উচিত হবে না। রেজিয়া সুলতানা বিস্ফোরিত চোখে তাকালেন ছেলের দিকে। আশফাক খান ছেলের এমন খাম খেয়ালিপনায় বেশ বিরক্ত হলেন। খুশি হলেন আব্দুল গাফফার খান। নাতের কাজ চাপড়ে নাতিকে এই বিষয়ে পূর্ণ সাপোর্ট দিলেন তিনি। দাদার সাপোর্ট শাহাদ তার হতভম্ব বাবা মায়ের দিকে তাকিয়ে চমৎকার করে হাসল। কুহুদের বাড়িতে বেশ জমজমাট ভাব। রাতের অন্ধকারে কুহুদের বাড়িটা লাল নীল লাইটের আলোয় জ্বলজ্বল করছে। বাড়ির ভিতর মেহমানদের আনাগোনায় মুখরিত। মোয়াজ্জেম হোসেন তার ঘরে সোফায় বসে চিন্তিত মুখে ফোন কানে ধরে কথা বলছেন। তার সামনে বসে আছেন শিরিনা বেগম। কিছুক্ষণ পর ফোন কান থেকে নামিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মোয়াজ্জেম হোসেন বললেন, গুলি লেগেছে শাহাদের? শিরিনা বেগম চিন্তিত মুখে তাকালেন স্বামীর দিকে। প্রশ্ন করলেন, মেয়েটাকে এসবের মাঝে না জড়ালে হতো না? ও তো এমনিতেও রাজনীতি পছন্দ করে না, তোমার কথায় বিয়ে করতে রাজি হয়েছে। মেয়েটা এসব সহ্য করতে পারবে তো? জীবনে যেসব দেখেনি বিয়ের আগের দিন হবু স্বামীর এসব খবর সহ্য করতে পারবে? শিরিনা বেগম চিন্তিত মুখে মাথা নাড়লেন। এই ঘরের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে কুহু সব শুনল। সবকিছু পেরিয়ে সিঁড়ি দিয়ে নিজের ঘরে যেতে লাগলো। মাঝ সিঁড়িতে আসতেই তার মেজ খালার সাথে দেখা হলো। তিনি পায়েস বানানোর জন্য চাল ডালাই করে নিয়ে নিচে যাচ্ছিলেন। কুহুকে আটকে বলল, কিরে, মুখটা শুকিয়ে আছে কেন? খাসনি? কুহু উত্তর দিল না। মেজ খালা আবার বললেন, ঘরে যা, আমি তোর জন্য পরাটা মাংস পাঠাচ্ছি। কুহু ঘরে আসলো। তার ঘরের বিছানায় তনয়া সহ তার সব কাজিনরা শুয়ে বসে যে যার মতো আড্ডা দিচ্ছে। ঘরের এদিক ওদিক ফুলসহ শাড়ি গয়না ছড়ানো ছিটানো। কুহু চার্জ থেকে মোবাইলটা নিয়ে বারান্দায় চলে এলো। বারান্দার দরজা লক করে দিয়ে কল করলো শাহাদকে। দুবার রিং হতেই রিসিভ হলো। ও পাশ থেকে ভেসে আসলো ভারী পুরুষালী কণ্ঠ। কুহু। গম্ভীর রসকসহীন কণ্ঠ, অথচ কত দরদ দিয়ে কুহু নামটা উচ্চারণ করলো। এমন ডাকে কুহুর সারা অঙ্গ হালকা কাঁপুনি দিয়ে উঠল। সে সরাসরি জিজ্ঞেস করলো, আপনাকে নাকি গুলি করা হয়েছে? ও পাশ থেকে কোনো আওয়াজ এলো না। কিছুক্ষণ পর হালকা হাসি ভেসে আসলো। জিজ্ঞেস করলো, কে বলেছে? আমি শুনেছি। মানুষ
গুজব ছড়াচ্ছে। আমি শুনেছি আপনি আহত হয়েছেন, এটাও গুজব? না, এটা গুজব না। ডেকোরেশনের একটা পিলারে লোহার সাথে লেগে কপাল লেগে কেটে গেছে, এই আর কি। মিথ্যে বলছেন? পুরুষালী কণ্ঠের হাসি ভেসে আসলো। হো হো করে হাসছে যেন কুহু খুব মজার কিছু বলেছে। চাপা অভিমানে কুহুর চোখে পানি এলো এলো ভাব। হাসি থামিয়ে ওপাশ থেকে বলল, আপনার কি চিন্তা হচ্ছে কুহু? চিন্তা করবেন না, সত্যি বলছি, আমাকে কেউ গুলি করেনি। শাহাদের সরল কণ্ঠে বলা কথাটা কুহুর বিশ্বাস হলো। তার চিন্তা দূর হয়ে মুখটা উজ্জ্বল হলো। জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন? ভালো, তবে বিয়ের দিন ভালো থাকবো কিনা বলা যাচ্ছে না। শরীর খারাপ থাকলে বিয়ে করতে আসবো না, আমার বদলে অন্য কাউকে পাঠাবো প্রক্সি হিসেবে। কুহু চিৎকার করে বলল, কি? আবার হাসির শব্দ শোনা গেল। হাসি থামিয়ে বলল, আই ওয়াজ কিডিং কুহু, আমি আসবো। এখন তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। গুড নাইট। কলটা কেটে গেল। কুহুর মুখ জুড়ে এক অভিমান মিশ্রিত হাসি ছড়িয়ে পড়ল। শাহাদের উপর রাগও হচ্ছে, আবার অন্যরকম এক অনুভূতিতে শরীর মন আন্দোলিতও হচ্ছে। শাহাদ কল কেটে জানালার কাছ থেকে সরে এলো। ফোনটা পকেটে রেখে ঘরের মাঝখানে রাখা চেয়ারটায় বসলো। তার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে আসিফকে। তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা। শাহাদ আর আসিফকে ঘিরে কয়েকজন গার্ড আর দলের ছেলেরা দাঁড়িয়ে আছে। আসিফকে জিজ্ঞাসাবাদ করছিল শাহাদ। কুহুর কল আসে তাকে বিরতি নিতে হয়েছে। শাহাদ চেয়ারে আরাম করে বসলো। তার কপালে সাদা ব্যান্ডেজ পেঁচানো, ক্ষতের জায়গাটায় ব্যান্ডেজটা কিছুটা লাল হয়ে আছে। শাহাদ আসিফকে প্রশ্ন করলো, তো নাইমুর তোমাকে পাঠিয়েছে আমাকে মারতে? আসিফ মাথা নাড়ল। শাহাদ প্রশ্ন করলো, নাইমুরকে? আমি জানি না। আসিফের উত্তরে তমাল গর্জে উঠল। তেরে এসে বলল, এই কুত্তার বাচ্চা, সত্যি করে বল, নয়তো তোকে পুঁতে দিব। শাহাদ তমালকে থামিয়ে বলল, এই কাজের আদেশ কে দিয়েছে? তমাল, থাম, ওকে আঘাত করবি না। তুমি আমাকে সব বলো, আমি তোমাকে ছেড়ে দিব। আসিফ ধরা গলায় বলল, আমি ছাড়া পেতে চাই না, আমায় মেরে ফেলুন। উপস্থিত সবাই বিস্মিত হলো। শাহাদের ভ্রু কুঁচকে গেল। প্রশ্ন করলো, কেন? এখান থেকে বেঁচে ফিরলে নাইমুর আমাকে সহ আমার বউ বাচ্চাকেও মেরে ফেলবে, এর চেয়ে ভালো শুধু আমাকে মেরে ফেলুন। শাহাদ কিছুক্ষণ আসিফের দিকে তাকিয়ে থাকলো। তারপর আসিফের দিকে ঝুঁকে আসিফের কাঁধে হাত রেখে বলল, আমাকে সব খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। আসিফ হঠাৎ ভেঙে পড়ল। চোখের পানি ছেড়ে দিয়ে ভেজা গলায় বলল, আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আপনিও না। আমি চাঁদাবাজি ছিনতাইবাজি করি, ইলেকশনের সময় টাকা খেয়ে দুই দলের মধ্যে ক্যাচাল লাগাই, মাঝে মাঝে দুই একজনকে গুলি করে দাঙ্গা সৃষ্টি করি। নাইমুরের সাথেও কয়েকটা কাজ করেছি। এক সময় ভালোবেসে বিয়ে করলাম, সন্তানের বাবা হলাম। তখন বউ বাচ্চার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম এই রাস্তা থেকে সরে আসবো। আস্তে আস্তে নাইমুরের সাথে দূরত্ব বাড়ালাম, কিন্তু নাইমুর আমাকে শেষ একটা কাজ করার কথা বলে ডাকলো, অনেক টাকার কাজ। বউ বাচ্চাকে ভালো রাখার জন্য লোভে পড়ে গেলাম। যখন শুনলাম এই কাজ, তখনই আমি বুঝে গেছিলাম এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না, আর বেঁচে ফিরলেও নাইমুর আমাকে বাঁচতে দিব না। তাহলে তুমি নাইমুরকে না করে দিতে পারতে যে তুমি কাজ করবে না? না করার সুযোগ নেই। নাইমুর কাউকে কাজ করার অফার করেছে মানে হয় তা গ্রহণ করো, নয়তো আজ না হয় কাল লাশ হও। কাজ পাওয়ার পর থেকে আমি আমার বউ বাচ্চার সাথেও যোগাযোগ করিনি, যাতে নাইমুর আমার বউ বাচ্চাকে ছাড় দেয়। যেহেতু আমি এই রাস্তা ছেড়ে দিতে চাই, তাই সে প্রমাণ রাখবে না। প্রমাণ না রাখার জন্য আমাকে সহ আমার বউ বাচ্চাকেও মেরে ফেলবে। আসিফ কান্নায় ভেঙে পড়ল। শাহাদ চেয়ারের পায়ের উপর পা তুলে বসলো। নাকের ডগা তর্জনী দিয়ে ঘষতে ঘষতে আসিফের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। তমাল একবার শাহাদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। শাহাদের এইভাবে শান্ত হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তার অস্বস্তিকর লাগে। মনে হয় শাহাদ যেন ভিতরে সব পড়ে ফেলেছে। তবে অপর ব্যক্তি অস্বস্তিতে মরে গেলেও শাহাদের কিছু যায় আসে না। সে তাকিয়েই থাকবে। এভাবে তাকিয়ে থাকার দায়িত্ব নিয়েই যেন সে জন্মেছে। শাহাদ উঠে দাঁড়ালো চেয়ার থেকে। একজনকে উদ্দেশ্য করে বলল, ওর হাত খুলে দে। তারপর আসিফকে বলল, আমার কয়েকটা লোককে দিচ্ছি, তোমার সাথে গিয়ে বউ বাচ্চা নিয়ে এসো। কাল আমার বিয়ে, এনজয় করো পরিবার নিয়ে। আসিফ বলল, আমাকে সাহায্য করার কারণ কি? দুনিয়ায় কোনো কিছুই ফ্রি না। আমি তোমাকে সাহায্য করছি, বিনিময়ে তুমি আমাকে সাহায্য করবে। দ্যাটস ইট। তমাল এগিয়ে এসে বলল,
ভাই ওকে ছেড়ে দিলে যদি বিশ্বাসঘাতকতা করে? করবে না, ও এতদিন নাইমুরের দলে থেকেছে। বিশ্বাসঘাতকদের নাইমুর কি শাস্তি দেয় তা তুমি জানো আসিফ, তাই না? এরকম শাস্তি আমিও দিতে পারবো। আসিফ কিছু বলল না, সে তাকিয়ে রইল। শাহাদ আউট হাউস থেকে বের হয়ে গেল। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে দেখা হলো রাহাতের সাথে। সে ফোনে কথা বলছিল। শাহাদকে ইশারায় থামতে বলে ফোনে কথা বলা শেষ করলো। ফোন পকেটে রেখে জিজ্ঞেস করলো, কিছু বের করতে পারলে? পেরেছি। গুড। বাবা কল দিয়েছিল? বাবারও একই মত, বিরোধী দলের কেউ তোমার উপর হামলা করিয়েছে। শাহাদ সম্মতি দিয়ে মাথা নাড়ল। জিজ্ঞেস করলো, আঙ্কেল আন্টি কখন আসবেন? আর আধা ঘন্টার মাঝেই চলে আসবেন। বাবার একটা সেমিনারে যোগ দেওয়ায় দেরি হয়ে গেছে, চলো যাই। শ্বশুর আব্বা আমাদের ডেকেছেন। রাহাত আর শাহাদ আশফাক খানের স্টাডিতে ঢুকলো। সেখানে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত। সবাই সোফায় বসে আলোচনায় ব্যস্ত। শাহাদ আর রাহাত একপাশে, হাত সামনে এনে বিনয়ের সাথে দাঁড়ালো। একজন বয়স্ক নেতা শাহাদকে জিজ্ঞেস করলো, ওই ছেলেটাকে পুলিশে দিচ্ছিস কেন? শাহাদের উত্তর, ছোটখাটো ব্যাপারে পুলিশ জড়াতে চায় না। আশফাক খান খেকিয়ে উঠলেন, এইটা ছোটখাটো ব্যাপার। এমপির বাড়িতে ঢুকে তার ছেলের উপর গুলি চালানো হয়েছে, এটা ছোটখাটো ব্যাপার। বাবা শান্ত হন, থানা পুলিশ করলে ব্যাপারটা আরও ছড়াবে, ঝামেলা বাড়বে। সামনে নির্বাচন, এখন থানা পুলিশে না জড়ানোই ভালো। ঘটনাস্থলে কেউ ছিল না, কেউ ছবি বা ভিডিও করেনি, তাই আমরা এটাকে গুজব বলে চালিয়ে দেব। তারপরেও যদি মানুষ বিশ্বাস করে তাহলে ভালো, আমরা তাদের সহানুভূতি পাবো। কয়েকজন সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। একজন মধ্যবয়স্ক নেতা জিজ্ঞেস করলেন, তাহলে ওই হামলাকারী কে করবে? আজ কুহুর বিয়ে। সকালে উঠে পুরো বাড়িতে সরগরম অবস্থা। শিরিনা বেগম সহ কুহুর খালা ফুফুরাও রান্নাঘরের কাজ সামলাতে ব্যস্ত। একের পর এক রান্না চাপানো হচ্ছে। সবার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছে। চা বানানোই যেন ফুরসত নেই। চায়ের কাপে চামচে নড়াচড়ার টুংটাং শব্দ যেন থামছেই না। শিরিনা বেগম ঘড়ি দেখলেন, সকাল 8টার উপরে বাজে। উনি রান্নাঘর থেকে বের হয়ে আশেপাশে জিয়াদকে খুঁজলেন। জিয়াদ কয়েকটা পিচ্চি কাজিনকে নিয়ে খেলছিল। শিরিনা বেগম ডেকে বললেন কুহুকে ঘুম থেকে তুলতে। জিয়াদ ধূপধাপ সিঁড়ি পেরিয়ে কুহুর দরজার সামনে উপস্থিত হলো। দরজায় জোরে জোরে শব্দ করে বলল, ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠো রে, আজ তুমি বিয়ে করে তাড়াতাড়ি বিদায় হও রে। কুহু দরজায় আওয়াজ শুনে চোখ পিটপিট করে তাকালো। কানে আসলো জিয়াদের বলা ছড়াটা। জিয়াদ লাগাতার আওয়াজ করছে আর ছড়া কাটছে। কুহু বিরক্ত মুখে উঠে বসলো। একবার মাথা চুলকে চুল থেকে ক্লিপটা খুলে দরজার দিকে ছুঁড়ে দিল। ঠাস করে শব্দ হলো। জিয়াদ কান পেতে শব্দটা শুনে নিশ্চিত হলো কুহু উঠেছে। সে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। কুহু কিছুক্ষণ ঘুম ঘুম চোখে বসে রইল। চোখ খুলে তাকিয়ে দেখল তনয়া বিছানার কিনারায় শুয়ে হা করে ঘুমিয়ে আছে। গত রাতে তনয়া সহ কুহুর 3 কাজিন তার বিছানা দখল করেছে। বাধ্য হয়ে কুহু তার আরেক কাজিনকে নিয়ে নিচে বিছানা করে শুয়েছে। কুহু উঠে হেলে দুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। গত রাতে শাড়ি পাল্টে গেঞ্জি আর প্লাজো পরে শুয়েছিল। এখন আবারও গত রাতে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে পরে নিয়ে নিচে নামলো। কুহুর ফুফু কুহুকে দেখে চমকে গিয়ে বলল, এই ব্যাক কল, এরকম কুচকানো শাড়ি পরে নিচে এসেছিস কেন? নিচে কত বাইরের পুরুষ এসেছে দেখেছিস? যাও পরে যা। কুহু তার ফুফুর কথা কানে নিল না। চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে বলল, ক্ষুধা লেগেছে ফুফু, চা আর পরোটা দাও। চা খাবি না, চা খেলে ঠোঁট কালো হয়ে খাবে। ফলের রস দিচ্ছি, খা। কুহুর ফুফু ফলের রস বানাতে অন্যদিকে গেল। ট্রে হাতে কাজের মহিলাকে চা পরোটা নিয়ে ড্রয়িং রুমে যেতে দেখে কুহু উঠে দাঁড়ালো। ট্রে থেকে 1 কাপ চা আর পরোটা নিয়ে চুমুক দিতে দিতে সিঁড়ির দিকে হাঁটা দিল। কাজের মেয়েটা চিৎকার করে কুহুর কর্মকাণ্ড ফুফুকে জানালো। ফুফু ছুটে এসে হাই হাই করে উঠল কুহুকে চা খেতে দেখে। কুহু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চায়ে পরোটা ডুবিয়ে কামড় দিয়ে চাবাতে চাবাতে তার ফুফুকে বলল, ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব, কালো দেখাবে না। ঘরে এসে কুহু ফ্লোরে পাতা বিছানায় বসে আরাম করে চা পরোটা খেলো। খাওয়া দাওয়া শেষ করে শাহাদের আইডিতে ঢুকলো। হলুদের প্রোগ্রামের ছবি আপলোড হয়েছে। কুহু প্রতিটা ছবি জুম করে দেখলো। হেসে হেসে মেয়েদের সাথে ছবি তুলছে দেখে কুহু মুখ ভেঙালো। নির্লজ্জ মেয়েগুলোকে মনে মনে গালি দিল। শাহাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারপরও বেহায়া মেয়েগুলো তাকে ছাড় দিচ্ছে না।
শাহাদের আরো কয়েকটা ছবি জুম করে দেখল। কি হ্যান্ডসামি না লাগছে শাহাদকে। সবসময় কেমন জানি মিস্টার কুল হয়ে থাকে, কোনো উত্তেজনা নেই, অস্থিরতা নেই, সব কাজই একদম শান্ত। চোখের দৃষ্টি যেন আরো শান্ত, একবার তাকালে মনে হয় গভীর সমুদ্রে ডুবে যাবে। কুহু আরো জুম করলো, লাজুক হেসে নুয়ে পড়ল। এই তো আর কয়েক ঘন্টা, এরপরেই অপছন্দের পেশা রাজনীতি করা এই ছেলেটার সাথে ওর বিয়ে। বরযাত্রী এলো সন্ধ্যার পর। কুহুদের ছোট দোতলা বাড়িটার সামনের রাস্তায় 10-12টা গাড়ি লাইন করে থামলো। গাড়িগুলোর মাঝখানে তাজা ফুল দিয়ে সাজানো একটা প্রাইভেট কার। কারটা এসে গেট বরাবর থামলো। সামনের গাড়ি থেকে কয়েকজন গার্ড নেমে এসে কারটা ঘিরে দাঁড়ালো। কুহুর সাথে থাকা তনয়া আর তার কাজিনরা দৌড়ে গেল বারান্দায়। উকি ঝুঁকি মেরে দেখে সবাই আস্তে আস্তে ঘর ছেড়ে বেরিয়ে গেল গেট ধরতে। কুহু তনয়াকে ডেকে বলল ওর সাথে থাকতে, কিন্তু তনয়া এক দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কুহু থম মেরে বিছানে কিছুক্ষণ বসে রইল। বারান্দার দরজাটা খোলা, সেই দরজা দিয়ে নিচের কোলাহল ভেসে আসছে। কুহুর পরনে আট পরে করে পরানো লাল বেনারসি, গা ভর্তি গহনা, চুলে খোপা করে টকটকে গোলাপ দেয়া, মাথায় দিয়ে দেওয়া হয়েছে ভারী কাজের ওড়না। কুহু 2 হাতে শাড়ি পরে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে হেঁটে বারান্দার দরজায় আসলো। দরজার কিনারে দাঁড়িয়ে উকি মেরে গেটের কাছে দেখার চেষ্টা করলো। গেটের কাছে অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে দেখলো। কুহু বারান্দার লাইটটা অফ করে দিল। বারান্দায় এসে বারান্দার দরজাটা চাপিয়ে দিল যেন ঘরের ভেতরের আলো বারান্দায় এসে তাকে দেখা না যায়। বারান্দায় এসে পিলারের আড়ালে দাঁড়িয়ে উকি দিল। শাহাদকে দেখতে পেল। গেটের ভিতরে একটা লাল ফিতার সামনে দাঁড়ানো, ফিতার অপর পাশে দাঁড়ানো ছেলে মেয়েদের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। তার পরনে ক্রিম কালার শেরওয়ানি, তাতে গোল্ডেন সুতার কাজ। কপালের এক পাশে একটা সাদা ব্যান্ডেজ, আর চোখে মুখে সেই চিরচেনা শান্ত ভাব। বরবেশে শাহাদকে দেখে যতটা খুশি হয়েছিল, সাদা ব্যান্ডেজ দেখে মনটা তার চেয়ে বেশি বিষাদে ছেয়ে গেল। ও নিচ থেকে বরপক্ষ আর কনে পক্ষের তর্কাতর্কি শুনতে পেল, তবে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। কুহু আরেকটু ভালো করে দেখার জন্য পিলার থেকে সরে বারান্দার গ্রিল ধরে আগ্রহী চোখে তাকালো। তনয়া জোর গলায় বলল, ঠিক আছে, 30,000 টাকা দিলে গেট ছাড়বো, এর থেকে কম দিলে হবে না? জিয়াদ হাতে খিল দিয়ে বলল, ইয়েস, এটা না মারলে বউ দেব না। রাফা অপর পাশ থেকে মুখ বেঁকিয়ে বলল, মামা বাড়ির আবদার? আমরা এত কষ্ট করে গাড়ির তেল পুড়িয়ে বউ নিতে এসেছি, আমরা কেন টাকা দেব? টাকা তো দেবেন আপনারা, আর না মানলে অসুবিধা নেই, নিজেরা বউ নিয়ে দিয়ে আসুন আমাদের বাড়িতে। কনে পক্ষ আর বর পক্ষের বাগবিতণ্ডা চলতে লাগলো। শাহাদ পাশ ফিরে পাশে দাঁড়ানো রাহাতের দিকে তাকালো। রাহাত ঠোঁট কামড়াচ্ছে। সে চাইলেও এখানে কিছু বলতে পারবে না। সাথে আনিশা আসেনি, কিন্তু আনিশার কানে খবর তোলার মানুষের অভাব নেই। এই মেয়েদের দলের সাথে কথা বলে কোনো গড়বড় করে ফেললে আনিশা জানতে পারবে, পরে শাস্তি হিসেবে তাকে জামা কাপড় পরতে দিবে না। শ্বশুর বাড়িতে জামা কাপড় ছাড়া ঘোরা সম্ভব না। শাহাদের তাকানো দেখে রাহাত চোখের ইশারায় বুঝালো, খুব বিয়ের করার শখ, এবার বুঝো ঠেলা। শাহাদ রাহাতের কাছ থেকে সাহায্য না পেয়ে হতাশ চোখে সামনে তাকালো। এভাবে চলতে থাকলে তো রাত পোহাবে। তারপরও বউ নিয়ে আর যেতে পারবে না। সে তো 50,000 দিতেই রাজি ছিল, কিন্তু রাফা আর অন্যরা এমনভাবে তর্ক শুরু করলো যে ওর আর কিছু বলার মুখ থাকলো না। কুহু গ্রিল ধরে আরেকটু ডান পাশে সরে এলো। লাইটের আবছা আলো পড়লো তার উপর। গেটে টাকা নিয়ে মুলামুলি চলছে, কেউ কারোর চেয়ে কম যাচ্ছে না। কুহু আগ্রহ চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। শাহাদ কি করে না করে এসব দেখাই তার মূল লক্ষ্য। হঠাৎ শাহাদ মুখ তুলে সরাসরি তাকালো কুহুর দিকে। শাহাদের সাথে চোকাচুকি হতেই কুহু চমকে গেল। বারান্দা থেকে তাড়াতাড়ি ঘুরে দরজার দিকে ছুটে গেল, কিন্তু আবছা অন্ধকারে দ্রুত গতিতে গিয়ে বাড়ি খেলো দেয়ালের সাথে। দেয়ালে দ্রুত বেগে ঘষা খেয়ে নাকের চামড়া ছিলে গেল। কুহু যন্ত্রণায় আহ শব্দ করে পর মুহূর্তেই দেয়ালের পাশে থাকা দরজাটা দেখতে পেয়ে একটানে খুলে ঘরের ভেতরে চলে গেল। শাহাদ উপরে বারান্দায় তাকিয়ে কুহুকে লাল বেনারসি পরে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো। পরক্ষণে কুহুর দেয়ালে আঘাত পাওয়া দেখে আচমকা বলে চিৎকার করে উঠল, এই এই! বরপক্ষ কনে পক্ষ দুপক্ষেরই বাকবিতণ্ডা থেমে গেল শাহাদের চিৎকারে। শাহাদ তার অবাক দুটো চোখ নামিয়ে আনলো নিচের দিকে। দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে। রাহাত প্রশ্ন করল, কি শালা, কি সমস্যা? শাহাদ কিছুটা নিজেকে সামলে জিয়াদকে বলল,
কত দিতে হবে বল, দিয়ে দিচ্ছি। জিয়াদ দু হাতের আঙ্গুল সামনে ধরে বলল। 25 ছাড়া যেতে দিচ্ছি না। শাহাদ তমালকে ইশারা করলো। তমাল একটা টাকার বান্ডিল জিয়াদের হাতে দিয়ে বলল। 30 আছে। কনে পক্ষ সবাই আনন্দে উল্লাস করে উঠল। রাফা শাহাদের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল। ভাইয়া আমরা হেরে গেলাম। শাহাদ প্রতি উত্তরে রাফার কাঁধে হাত দিয়ে শান্ত হতে ইশারা করলো। কনে পক্ষ টাকা পেয়ে কাঁচি দিল শাহাদকে। শাহাদ কাঁচি দিয়ে ফিতা কেটে ঘরে ঢুকলো। দুপাশ থেকে ফুল ছিটানো হলো বরযাত্রীর উপর। কুহু নাকে হাত দিয়ে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে শিরিনা বেগম সহ 20 কয়েকজন। তনয়া কুহুর পাশে দাঁড়িয়ে আছে। শিরিনা বেগম আদেশ করলেন। নাক থেকে হাত সরা। কুহু হাত সরালো। শিরিনা বেগম ভালো করে দেখলেন, নাকের মাঝখান থেকে ডগা পর্যন্ত চামড়া উঠে গেছে, হালকা রক্ত জমাট বেঁধে আছে। কুহুর ফুফু এগিয়ে এসে বললেন। একটু পর বিয়ে, বরযাত্রী এসে গেছে, এখন মেয়েকে এই অবস্থায় তাদের সামনে কিভাবে নিয়ে যাবে? শিরিনা বেগম রেগে বললেন। একটা দিন স্থির হয়ে থাকতে পারলি না? বউ সেজে বারান্দায় গিয়েছিস বরযাত্রী দেখতে, নিজের নাক তো ফাটিয়েছিস, এখন আরো কিছু করে আমাদেরও নাকটা কেটে ফেল। কুহুর খালা বলল। আহা, আবার থাম, এখন আর এসব বলে কি হবে? এভাবে থাকলে খারাপ দেখা যাবে। এর চেয়ে ক্ষতটা মুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেই। শিরিনা বেগম হতাশ হয়ে বললেন। যা খুশি তা কর, আমার আর ভালো লাগে না। শিরিনা বেগম বেরিয়ে গেলেন। কুহুর খালা নাকের চামড়া উঠে যাওয়ার জায়গাটা স্যাবলন দিয়ে মুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে চলে গেলেন। তনয়া কুহুকে বলল। ব্যান্ডেজটা না করলে তোর নাকটা কিসের মতো লাগতো জানিস? কুহু নাকের ব্যান্ডেজে হাত দিয়ে জিজ্ঞেস করলো। কিসের মতো? তনয়া ভাবুক কণ্ঠে বলল। একটা পাখি আছে নাম বুলবুলি, ওটার পেছনটা লাল, ওই পাখির লাল পাছার মতো লাগতো। বলেই তনয়া ঘর কাঁপিয়ে হাসলো। কুহুর মন চাইলো তনয়ার উপর ঝাঁপিয়ে পড়তে, কিন্তু এই ভারী সাজ নিয়ে সম্ভব না, তাই সে আগুন চোখে তাকিয়ে রইল। বিয়ে পড়ানোর জন্য কুহুকে নিচে নামানো হলো, বসানো হলো গেস্ট রুমে। বিয়ে পড়িয়ে তারপর স্টেজে শাহাদের পাশে বসানো হবে। গেস্ট রুমে বসানোর পর বরপক্ষের মহিলারা আসলো কুহুকে দেখতে। প্রথমে কুহুর রূপের প্রশংসা করলো, তারপর কুহুর নাকের ব্যান্ডেজ নিয়ে কথা তুললো। কুহুর ফুফু আর খালারা মিলে নিয়ে বিনিয়ে ব্যান্ডেজের কারণ জানালো, কিভাবে বিয়েবাড়ির একটা পাজি ছেলে বল মেরে কুহুর নাক ফাটিয়ে দিয়েছে তা সবিস্তারে বর্ণনা করলো। ঘটনা শুনে মহিলারা সবাই সমবেদনা জানালো। কেউ কেউ কুহুকে জিজ্ঞেস করলো ব্যথা কমেছে কিনা। কেউ আবার বিয়ের দিন শাহাদ কুহু দুজনের একসাথে আহত হওয়ার কারণে দুঃখ প্রকাশ করলো। যথাসময়ে বিয়ে পড়ানো হলো। প্রথমে কুহুর সম্মতি নিয়ে তারপর শাহাদের সম্মতি নেওয়া হলো। দুজনের আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলার মাধ্যমে বিয়ে হলো। উভয় পক্ষের মুরব্বীরা দুহাত তুলে দোয়া করলেন দুজনের জন্য। আশফাক খান আর মোয়াজ্জেম হোসেন নতুন সম্পর্ক সৃষ্টির খুশিতে কোলাকুলি করলেন। মোয়াজ্জেম সাহেব আশফাক খানের দুহাত আঁকড়ে ধরা গলায় বললেন। আজ থেকে মেয়েটা আমার পর হয়ে গেল, তোর ভরসায় মেয়েটাকে আমি এত তাড়াতাড়ি বিয়ে দিলাম। আশফাক খান বন্ধুর কাঁধে হাত রেখে বললেন। তোমার মেয়ের কোনো অযত্ন হবে না। আমার ছেলে তোর মেয়েকে রানী করে রাখবে, সেই বিশ্বাস আমার ছেলের উপর আছে। বিয়েতে মুরব্বীদের কাজ শেষ। এবার ছেলে মেয়েরা সবাই মিলে কুহুকে এনে বসালো শাহাদের পাশে। শাহাদ একবার আর চোখে তাকালো কুহুর দিকে, কিন্তু কুহুর মুখ দেখতে পেল না। কুহুর মুখের সামনে ইয়া লম্বা ঘোমটা টানা। তনয়া কুহুর পাশে বসে বলল। দুলা ভাই, বউ এর মুখ দেখতে হলে কিছু টাকা পয়সা লস করতে হবে যে। রাফা রেগে বলল। আমার ভাই বিয়ে করে বউকে টাকা দিয়ে দেখবে কেন? জিয়াদ গলা উছিয়ে বলল। ম্যাম, এই কেনোর উত্তর আপনি আপনার বিয়ের দিন পাবেন, এখন চুপ থাকেন। রাফা গর্জে উঠতে চাইল, কিন্তু শাহাদ তাড়াতাড়ি বলল। ওকে ফাইন, তোমাদের ডিমান্ড বলো, দিয়ে দিচ্ছি। জিয়াদ তাদের ডিমান্ড বলল। শাহাদ তমালকে বলল দিয়ে দিতে। তমাল দিয়ে দিল। আবারও কনে পক্ষ হই হুল্লোড় করে উঠল। রাগে ফুঁসতে থাকা রাফাকে রাহাত কানে কানে বলল। রাগ করো না শালিকা, জিতেছি কিন্তু আমরাই। ঢাক ঢোল বাজিয়ে সারা জীবনের জন্য এদের মেয়েকে তুলে নিয়ে যাচ্ছি। রাফা চোখ ঘুরিয়ে ভাবল, আসলেই তো, আসল জিনিস তো বরপক্ষই সাথে করে নিয়ে যাচ্ছে। রাহাত তনয়াকে বলল। তোমাদের ডিমান্ড ফুলফিল আপ হয়েছে, এবার আমার শালাকে তার বউকে দেখতে দাও।
তনয়া কুহুর ঘোমটা তুলে একটা আয়না এনে কুহুর মুখের সামনে ধরল। সাহাদকে ইশারা করলো আয়নায় মুখ দেখতে। আয়নায় মুখ দেখার জন্য সাহাদকে কুহুর কাছাকাছি আসতে হলো। কুহুর কাছাকাছি আসতেই আয়নায় চোখ পড়ল। কুহুর লজ্জা রাঙা লাল টুকটুকে মুখটা দেখতে পেল, সাথে দেখতে পেল নাকের উপর থাকা ব্যান্ডেজটাও। পাশ থেকে জিজ্ঞেস করলো, দুলাভাই আয়নায় কি দেখতে পেলেন? সাহাদ দুষ্টু কণ্ঠে বলল, নাক ফাটা বউ। বরপক্ষ কনে পক্ষ দুপক্ষের সবাই হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে তনয়া কুহুকে জিজ্ঞেস করলো, কুহু, তুই আয়নায় কি দেখছিস? কুহু এতক্ষণ তাকাই আয়নায়, এবার চোখ তুলে আয়নায় তাকালো। সাহাদের হাসি হাসি মুখে শান্ত চোখের দৃষ্টিতে চোখ আটকালো। রাহাত কুহুকে শিখিয়ে দিল। ও তুমি বলো কপাল ফাটা বর। কুহু প্রতিশোধ নিতে রাহাতের শিখিয়ে দেয়া কথা অনুযায়ী বলল। কপাল ফাটা বর। চারদিকে আবারও হাসি রোল পড়ল। সাহাদ আয়নায় কুহুর চোখে চোখ রেখে ঠোঁট কামড়ে হাসলো। বড় মোহনীয় সেই হাসি। কুহু লাজুক হেসে চোখ নামিয়ে নিল। বিয়ের অনুষ্ঠান শেষে এবার বিদায়ের পালা। শিরিনা বেগম আর মুয়াজ্জেম সাহেব কুহুকে ধরে নিয়ে বাইরে এগোচ্ছেন। তাদের পিছনে জিয়াদ আর বাকিরা। জিয়াদের এতক্ষণের এত আনন্দ হঠাৎ করেই থেমে গেছে। চারদিকে এত রোশনাই, আলোক সজ্জা যেন তার কাছে ফিকে হয়ে যাচ্ছে। কুহু যতই গেটের দিকে আগাচ্ছে ততই যেন তার ভিতরটা ফাঁকা লাগছে। মাটিতে গড়ানো কুহুর ওড়নাটা তুলে হাতে নিল। হাত নিয়ে কুহুর হাঁটার সাথে তাল মিলালো। গেটের সামনে গাড়ির কাছে সাহাদ দাঁড়িয়ে আছে। অন্যান্য বরযাত্রীরা অনেকেই রওনা দিয়ে দিয়েছে। শিরিনা বেগম যতই কুহুকে নিয়ে সামনে আগাচ্ছেন ততই যেন তার বুক ভেঙে আসছে। মুয়াজ্জেম সাহেব আগে থেকেই ওনাকে কান্নাকাটি করতে বারণ করেছেন, তবুও তিনি আদরের মেয়েকে সারা জীবনের জন্য স্বামীর বাড়ি পাঠিয়ে দেওয়ার সময় কান্না ধরে রাখতে পারছেন না। আস্তে আস্তে সবাই গেটের বাইরে সাহাদের গাড়ির সামনে এসে থামল। সাহাদ গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুয়াজ্জেম সাহেব কুহুর ধরে রাখা হাতটা বাড়িয়ে দিলেন সাহাদের দিকে। তার চোখ ভিজে গেছে। কুহু নিঃশব্দে ফুপিয়ে উঠল, কেঁপে উঠল তার শরীর। মেয়েকে কান্না করতে দেখে শিরিনা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কুহুকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। কুহুও জড়িয়ে ধরল মাকে। মা বোনকে কাঁদতে দেখে জিয়াতও কেঁদে দিল। মা আর বোনকে জড়িয়ে ধরল। মুয়াজ্জেম সাহেব রুমাল বের করে চোখ মুছলেন। আশফাক খান কাঁধে হাত দিয়ে বন্ধুকে সান্ত্বনা দিলেন। শিরিনা বেগম মেয়েকে ছেড়ে চোখ মুছলেন। কুহু জিয়াদের দিকে তাকিয়ে বলল, আর তোর পড়াশোনায় বিরক্ত করব না। জিয়াদের বুকটা হু হু করে উঠল। শব্দ করে কেঁদে বলল, আপু তুমিও যেও না। আমার পড়ায় বিরক্ত করলেও আমি কিছু বলবো না। আমি সারাদিন তোমার সাথে গল্প করব। কুহু মুখ চেপে কাঁদল। সাহাদ কি করবে কিছু বলল না। সাহাদ কি করবে কিছুই বুঝল না। সবার কান্নাকাটির মাঝে নিজেকে খুব অসহায় মনে হলো। কুহুর পরিবারের কান্না দেখে মনটা খারাপ হয়ে গেল। মুয়াজ্জেম সাহেব চোখ মুছে শিরিনা বেগমকে ইশারা দিয়ে মেয়েকে শান্তন করতে বললেন। শিরিনা বেগম কুহুর চোখ মুছে দিলেন। আঁকড়ে ধরে সাহাদের কাছে নিয়ে গেলেন। মুয়াজ্জেম সাহেব কুহুর ডান হাতটা বাড়িয়ে দিলেন সাহাদের দিকে। সাহাদ হাত বাড়িয়ে কুহুর হাতটা ধরল। মুয়াজ্জেম সাহেব সাহাদের হাত চেপে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো, ভুল ত্রুটি মাফ করে দিয়ে শিখিয়ে পড়িয়ে নিও। খুব আদরে বড় করেছি ওকে, আমি কষ্ট দিও না। সাহাদ মুয়াজ্জেম হোসেনের হাতে স্পর্শ করে বলল, কুহু, আজ থেকে আমার দায়িত্ব। ওর সব কিছুর দায়ভার আমার। আপনি নিশ্চিন্ত থাকুন। মুয়াজ্জেম সাহেব কুহুকে এগিয়ে দিলেন সাহাদের দিকে। সাহাদ আলতো করে টেনে নিল কুহুকে নিজের দিকে। গাড়ির দরজা খুলে কুহুকে বসতে ইশারা করলো। কুহু পিছন ফিরে তার মা, বাবা আর ভাইকে দেখলো। তারপর উঠে বসলো গাড়িতে। সাহাদ গাড়ির দরজা লাগিয়ে দিয়ে মুয়াজ্জেম সাহেবের দিকে তাকালো। মুয়াজ্জেম সাহেব সাহাদের কাঁধ চাপড়ে বিদায় জানালেন। সাহাদ এবার শিরিনা বেগমের কাছে গেল। শিরিনা বেগম চোখের পানি মুছে সাহাদের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মেয়েটা একটু চঞ্চল, ভুলভাল কাজ করে, কিন্তু মনটা অনেক ভালো, তুমি ওকে একটু দেখো। সাহাদ বিনিময়ে হাসলো। শিরিনা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে জিয়াদের দিকে তাকালো। জিয়াদের চোখ মুখে দুঃখের ছাপ। সাহাদ জড়িয়ে ধরল জিয়াদকে। সাহাদ জড়িয়ে ধরায় জিয়াদের চোখে পানি আসলো। সাহাদ জিয়াদকে ছেড়ে দু কাঁধ ধরে বলল, মন খারাপ করো না। বোনকে যখনই দেখতে মন চাইবে বোনের বাড়ি চলে আসবে। চাইলে বোনকে সাথে করে নিয়েও আসতে পারো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে সাহাদ কুহুর পাশের সিটে উঠে বসলো। আস্তে আস্তে গাড়িগুলো চলতে শুরু করলো।
কুহু শেষবারের মতো গাড়ির জানালা দিয়ে পরিবারের সবার দিকে তাকালো। মোয়াজ্জেম হোসেন শিরিনা বেগমকে ধরে সান্ত্বনা দিচ্ছেন, আর জিয়াদ চোখ মুছছে। আস্তে আস্তে গাড়ি বড় রাস্তায় উঠে এলো। গাড়ির স্পিড বাড়লো। কুহু চোখ মুছে নিল। শাহাদ কুহুর কোলের উপর থাকা মেহেদিরাঙা হাতটা আলতো স্পর্শ করলো। কুহু তাকালো শাহাদের দিকে। শাহাদ হাত বাড়িয়ে কুহুর গালে থাকা পানি ভালো করে মুছে দিল। একটু ঝুঁকে কুহুর নাকের নথটা ঠিক করে দিয়ে বলল, এটা তো এভাবেই থাকে তাই না? এটাতে এরকম লাল নীল পাথর ঝুলিয়েছে কেন? ভাল লাগে না? কুহু ফিক করে হেসে দিল। নদের হালকা পাথরে ভার লাগবে কেন? সে দুপাশে মাথা নেড়ে বলল, লাগে না। কুহুর মুখে হাসি দেখে শাহাদের মন খারাপ দূর হয়ে গেল। আধা ঘন্টা পর বর কনের গাড়ি থামলো খানবাড়ির সামনে। বাড়ির গেট পেরিয়ে গাড়ি বাগানের রাস্তা ধরে বাড়ির সামনে আসলো। শাহাদ গাড়ি থেকে নেমে কুহুর হাত ধরে কুহুকে নামালো। তাকিয়ে দেখলো সদর দরজায় রেজিয়া, সুলতানা আর সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে। শাহাদ কুহুকে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। দুপাশ থেকে ফুল ছিটালো তাদের উপর। সদর দরজায় এসে থামলো তারা। রেজিয়া, সুলতানা কুহুর হাত নিয়ে নিলেন শাহাদের কাছ থেকে। রেজিয়া, সুলতানা আর জয়া বেগম দুদিক থেকে কুহুকে ধরে ঘরে প্রবেশ করলেন। কুহুকে বসানো হলো ড্রয়িং রুমে। শাহাদ মায়ের কাছে ঠিকঠাক ভাবে বউ হস্তান্তর করে দম ফেললো। ফ্রেশ হওয়ার জন্য এক ছুটে চলে গেল নিজের ঘরে। কুহুকে বসানো হলো কুলসুমা বেগমের পাশে। কুলসুমা বেগম কুহুর থুতনিতে ধরে এদিক ওদিক মুখ নাড়িয়ে দেখলেন, সন্তুষ্ট হয়ে বললেন, মাশাল্লাহ, আমার নাতি চাঁদের মতো বউ পাইছে। কইরে মালা, আমার গয়নার বক্সটা নিয়ে আয়। মালা একটা পুরনো আমলের গয়নার বাক্স এনে দিল। কুলসুমা বেগম সেটা থেকে একটা ভারী গলার হার কুহুর হাতে দিলেন। রেজিয়া, সুলতানা কুহুকে প্রশ্ন করলেন, কুহু, তোমার নাককে ব্যান্টিস কেন? রাফা বলল, একটা বাচ্চা ছেলে বল মেরে ভাবিমনির নাক ফাটিয়ে দিয়েছে। সবাই আহারে বলে শব্দ করলো। আনিশা দৌড়ে নিচে নামলো। সে তার ঘর গুছাচ্ছিল। কুহুকে আজ তার ঘরে রাখার কথা। কুহুর কাছে এসে বসে বলল, বাহ, বউ সাজে বেশ ভালোই লাগছে তোমাকে। জয়া বেগম বললেন, কুহুকে এবার ঘরে নিয়ে যা তো, ফ্রেশ হয়ে নি, আমি কিছু খাবার পাঠাচ্ছি। আনিশা কুহুকে নিয়ে ঘরে আসলো। কুহুর সাজ খুলে দিয়ে একটা নর্মাল শাড়ি পরিয়ে দিল। কুহুকে বিছানায় বসিয়ে দিয়ে খাবার নিয়ে আসলো। কুহু অল্প একটু খেলো। খানিক বাদেই বাড়ির মেয়ে বউরা কুহুকে ঘিরে বসলো। বিভিন্ন গল্পে মেতে উঠল তারা। কুহু শুধু চুপচাপ শুনে গেল আর মাঝে মাঝে হাসলো। রাতে ঘুমানোর আগে কুহু বাবা মায়ের সাথে কথা বলল। কথা বলতে গিয়ে কুহু কেঁদেই দিল। শিরিনা বেগম অপর পাশ থেকে নিজেকে সামলে রাখতে চাইলেও পারলেন না। মেয়েকে কোনোদিন কাজ ছাড়া করেননি। আজ সেই মেয়ে সারা জীবনের জন্য পর হয়ে গেল। রাতে শাহাদের জায়গা হলো না তার ঘরে। বাসরাতের আগ অব্দি এই ঘরে সে আসতে পারবে না বলে ঘোষণা করলো রাফা রিধি। শাহাদ কি আর করবে? সে রওনা করলো আউট হাউসের দিকে। তার পরনে পাঞ্জাবি পায়জামা। ঠিক সময়ে চেঞ্জ করার জন্য নিজেকে ধন্যবাদ দিল। নয়তো চেঞ্জ করার সময়টুকুও হয়তো রাফা দিত না। ড্রয়িং রুমে দেখা হলো রাহাতের সাথে। সে বিরস মুখে বসে আছে। শাহাদ জিজ্ঞেস করলো, কি হয়েছে ব্রো? রাহাত মুখ তুলে শাহাদের দিকে তাকিয়ে বলল, তোমার বোন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। সে আজ কুহুকে নিয়ে থাকবে। শাহাদ হাসলো, বলল, আমাকেও আমার ঘর থেকে বের করে দেয়া হয়েছে। চল, শোয়ার জন্য অন্তত একটা জায়গা খোঁজা যাক। শাহাদ আর রাহাত চলে এলো আউট হাউসের ছাদে। পুরো ছাদ জুড়ে মাদুর বিছিয়ে তার উপর তোষক দিয়ে বিছানা করা হয়েছে। কয়েকটা ফুলের টব ছিল, সেগুলোকে ছাদের কিনারে রাখা হয়েছে। সমস্ত ছেলেরা ছাদে এসে আড্ডা জমিয়েছে। আজ তারা এখানেই থাকবে। শাহাদ আর রাহাতকে দেখে তমাল সহ বাকিরা হৈ হৈ করে উঠল। শাহাদ ওদেরকে আড্ডা চালিয়ে যেতে বলে রাহাতকে নিয়ে এক কোণায় বসে পড়ল। একটা ছেলে এসে দুটো বালিশ দিয়ে গেল। রাহাত অদূরে তমালদের সাথে বসে থাকা আসিফকে দেখিয়ে বলল, ওর বউ বাচ্চা কোথায় এখন? নিয়ে আসা হয়েছে। আউট হাউসের একটা ঘরে ওদের থাকতে দেওয়া হয়েছে। বিয়েটা মিটে গেলে অন্য কোথাও ব্যবস্থা করে দিব। ওকে এত বিশ্বাস করো না, এরা টাকার জন্য সব করতে পারে। শাহাদ তাকালো আসিফের দিকে। তমালদের সাথে গুটিসুটি মেরে বসে আছে। অপরাধী চোখে তাকিয়ে আছে। হয়তো শাহাদকে আক্রমণ করার বিষয়টা নিয়ে এখনো অস্বস্তি অনুভব করছে। অন্যরা তার অস্বস্তি কাটাতে যথেষ্ট ফ্রি হয়ে কথা বলছে, তবুও তার মুখ থেকে অপরাধী ভাবটা সরছে না। শাহাদ আকাশের দিকে
মুখ করে চিত হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুম ঘুম গলায় বলল, তাহলে টাকা দিব, দেখবো ও টাকার জন্য কত দূর যায়। আজ সাহাদ, কুহুর বউ ভাত, বাড়ি ভর্তি মানুষ। একের পর এক ভিআইপি গাড়ি ঢুকছে গেট দিয়ে। বাগানের একপাশে স্টিচ করা হয়েছে, সেখানে সাহাদ আর কুহুর ফটো সেশন হচ্ছে। সাহাদের পরনে কালো স্যুট, কালো জুতা, স্যুটের নিচে সাদা শার্ট। ক্যাজুয়াল লুক নেয়ার জন্য টাই পরেনি, বরং শার্টের উপরেই দুটো বোতাম খোলা রেখেছে। চুলে জেল দিয়ে খাড়া করে রাখা, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। কুহুর পরনে ডিপ মেরুন কালার লেহেঙ্গা, মাথায় ওড়না, গা ভর্তি গহনার সাথে ভারী মেকআপ। সাহাদ সরাসরি কুহুর দিকে তাকালো। তার এক হাত কুহুর কোমরে, অন্য হাত পকেটে। ফটো সেশনের জন্য পোজ দিয়েছে তারা। সাহাদ মুগ্ধ চোখে তাকালো কুহুর দিকে, হালকা হাসলো। কুহু আর চোখে একবার তাকিয়ে আর তাকালো না। তার লজ্জায় মরিমরি অবস্থা। এখানেই ফটো সেশন শেষ হলো না। রাফা আরো বিভিন্ন পোজ আবিষ্কার করে দুজনকে দিয়ে ইচ্ছা মতো ছবি তোলালো। এক সময় দুজনকে নিস্তার দেয়া হলো এই অত্যাচার থেকে। দুজনকে বসানো হলো। কুহুর পরিবারের সবাই আসলো। কুহু আনন্দে আত্মহারা হয়ে গেল বাবা মা ভাইকে দেখে। সাহাদ তাদের সাথে কুশল বিনিময় করে অন্যান্য গেস্টদেরকে সঙ্গ দিতে চলে গেল। খান পরিবারের সবার সাথেই কুহুর পরিবারের সখ্যতা হলো। আশফাক খান এসে মুয়াজ্জিম সাহেবকে নিয়ে গেলেন। প্রোগ্রামে আসা সমস্ত ভিআইপি গেস্টদের সাথে পরিচয় করিয়ে দিলেন। পাশাপাশি অন্যান্য গেস্ট আর নিজের আত্মীয়দের সাথেও পরিচয় করালেন। এক সময় অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এলো। কুহুর বাবা মা ভাই বিদায় নিল কুহুর কাছ থেকে। কুহু শক্ত করে তার মাকে জড়িয়ে ধরল। শিরিনা বেগম মেয়েকে বুঝ দিয়ে বললেন, মন খারাপ করছিস কেন? এখন থেকে এরাই তোর পরিবার, সবার সাথে মিলেমিশে থাকবি কেমন? কুহু মাথা নেড়ে সাই জানালো। কুহুর পরিবার খানবাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার রাফা, রিদি সহ অন্যান্য মেয়েরা কুহুকে নিয়ে সাহাদের ঘরে আসলো। ঘর দেখে কুহু চমকে গেল। চারদিকে তাজা ফুলের ছড়াছড়ি। খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘরটা। ফুলের গন্ধে মম করছে। রাফা কুহুকে বিছানায় বসিয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি নাকি ভাইয়ার গাড়িতে তোমার লেবু চিপার যন্ত্র ফেলে গিয়েছিলে, আজ কি লেবু চিপবে? ভাইয়া আরেকটা লেবু দিয়ে পাঠাবো নাকি? কুহু থতমত খেয়ে থাকালো। রাফা দুষ্টু হাসলো। তারপর অন্য সব মেয়েদের নিয়ে ঘর ত্যাগ করলো। কুহু হাঁ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি দুষ্টু মেয়ে! একা রুমে বসে থেকে কুহুর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। চারদিকে তাজা ফুলের সুবাস, আরো তার অজানা ভয় উস্কে দিচ্ছে। বাইরের মেয়েদের চেঁচামেচি শোনা গেল। তারা টাকা দাবি করছে। টাকা ছাড়া ঘরের দরজা ছাড়বে না। সাহাদ এসে গেছে। কুহুর বুকের ভেতরটা ধক করে উঠল। দম বন্ধ করে তাকিয়ে রইল দরজার দিকে। খানিকক্ষণ পরেই দরজা খুলে ঢুকলো সাহাদ। ঢুকে সরাসরি চোখ ফেলল কুহুর দিকে। কুহু তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। সাহাদ হাসলো কুহুকে দেখে। কুহুর দিকে চোখ রেখেই গায়ের কালো স্যুটটা খুলে সোফায় রাখলো। শার্টের হাতা দুটো গুটিয়ে কুহুর সামনে একটা লেবু রাখলো। পকেটে হাত গুজে দুষ্টুমি করে বলল, তুমি নাকি লেবু চিপতে চাও? রাফা আমাকে লেবু দিল। কুহু চোখ খিচে বন্ধ করে ফেলল। অন্যদিকে মুখ করে মিনমিন করে বলল, রাফা মজা করে বলেছে, আর ওইটা লেবু চিপার জিনিস না, আমি মিথ্যা বলেছিলাম। জানি আমি। কুহুর চোখ খুলে গেল। শাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে জানেন? শাহাদ আলমারি খুলে বলল, আপু বলেছে, ও আমার ঘরে এসে জিনিসটা পেয়ে আমাকে বলেছে। শাহাদ হাতে করে একটা গোলাপের তোড়া আর একটা গয়নার বাক্স নিয়ে এলো। কুহুর সামনে বসে তোড়াটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। শাহাদ যে তুমি করে ডাকছে তা কুহু এতক্ষণ খেয়াল করেনি। সে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নিল। শাহাদ গয়নার বক্সটা খুলে কুহুর দিকে ফিরিয়ে বলল, আমার পছন্দ তেমন ভালো না, তোমার পছন্দ না হলেও এটা পড়ো কেমন? কুহু দেখলো খুব সুন্দর একটা ডায়মন্ডের সেট। সে বলল, আমার পছন্দ হয়েছে। শাহাদ খুশি হলো। বক্সটা বন্ধ করে বেডসাইড টেবিলে রেখে দিল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলো। শাহাদ গলা পরিষ্কার করে কপাল চুলকে বলল, ছাদে যাবে? কুহু মাথা হেলিয়ে সাই দিল সে যাবে। শাহাদ বলল, এত ভারী গয়নাগুলো খুলে নাও, আমি খুলে দেই। আচ্ছা। কুহু উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। মাথা থেকে ওড়না সরিয়ে একে একে সব খুলল। কিন্তু বিপত্তি বাতলো একটা হার খুলতে গিয়ে। কিছুতেই হারটার প্যাচটা খুলতে পারছে না। শাহাদ এতক্ষণ কুহুকে দেখছিল। সে কুহুর পিছনে দাঁড়িয়ে বলল,
কুহুর অনুমতি পেয়ে সাহাদ খুলতে চেষ্টা করলো কিন্তু পারল না। হাড়টার আংটাটা খুবই শক্ত। সাহাদ বিরক্তিতে মুখে জাতীয় শব্দ করলো। জেদ চেপে গেল তার। সিদ্ধান্ত নিল দাঁত দিয়ে খুলবে। সে হাড়ের শক্ত আংটাটাই দাঁত দিয়ে কামড়ে ধরল। হঠাৎ উন্মুক্ত ঘাড়ে সাহাদের ভেজা ঠোঁটের স্পর্শ পেয়ে কুহু কেঁপে উঠল। খামচে ধরল লেহেঙ্গার অংশ। সাহাদ দাঁত দিয়ে কামড়ে আংটাটা আলগা করে ফেলল। হাত দিয়ে হাড়টা খুলে নিল কুহুর গলা থেকে। হাড়টা খুলে আয়নার দিকে তাকিয়ে দেখল কুহু চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সাহাদ কুহুর অবস্থা বুঝতে পারল। কুহু কারো কোনো সাড়া না পেয়ে চোখ খুলে তাকালো। আয়নায় তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার পিছন থেকে সাহাদ মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কুহুর লজ্জায় মাটি নিচে চলে যেতে ইচ্ছে হলো। সে ঝট করে সাহাদের দিকে ফিরে বলল, ছাদে যাব না? সাহাদের ঘোর কাটলো, গাল চুলকালো। তারপর কুহুর হাত ধরে আস্তে আস্তে বের হয়ে আসলো ঘর থেকে। চারদিকে সতর্ক দৃষ্টি ফেলে এগিয়ে চলল ছাদের সিঁড়ির দিকে। বাড়ির অনেকে এখনো নিচে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। সাহাদ কুহুকে নিয়ে ধীর পায়ে হেঁটে যেতে লাগলো। কিন্তু বাদ সাধল কুহুর পায়ে নুপুর হাঁটার তালে তালে শব্দ করছে। এগুলো খেয়াল হয়নি। এগুলোর শব্দে কেউ জেনে যেতে পারে ওদের ছাদে যাওয়ার ব্যাপারটা। সাহাদ কোনো উপায় না পেয়ে কুহুকে কোলে তুলে নিল। কুহু চমকে সাহাদের গলা আঁকড়ে ধরল। নাকে ধাক্কা খেলো সাহাদের গায়ের গন্ধ। সাহাদ কুহুকে ছাদে এনে নামিয়ে দিল। হাত ধরে টেনে একটা টেবিলের কাছে এনে চেয়ারে বসালো। নিজে গিয়ে বসলো কুহুর সামনের চেয়ারে। কুহু এখনো ঘোরের মাঝে আছে। তার মস্তিষ্কে সাহাদের গায়ের গন্ধ ঝেঁকে বসেছে। সাহাদ কুহুর মনোযোগ পাওয়ার জন্য মুখের সামনে তুড়ি বাজালো। কুহুর ঘোর কাটলো। তাকিয়ে দেখলো সামনের টেবিলে মোমবাতি জ্বালানো। টেবিলের উপর বিভিন্ন খাবার। সাহাদ তাকে ক্যান্ডেলাইট ডিনারে নিয়ে এসেছে। সাহাদ একটা গ্লাসে জুস ঢেলে কুহুকে দিল। তারপর নিজের গ্লাসটা নিয়ে কুহুর গ্লাসের সাথে টুং করে শব্দ করলো। তারপর চুমুক দিল গ্লাসে। কুহুর দিকে তাকিয়ে বলল, আমি কখনো প্রেম করিনি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এভাবে একদিন কাউকে নিয়ে ডিনারে বসবো। তাই অধৈর্য হয়ে আজ প্রথম রাতেই তোমায় নিয়ে এলাম। তোমার অসুবিধা হচ্ছে? কুহু হেসে দুপাশে মাথা নাড়ল। তার অসুবিধা হচ্ছে না। সাহাদ এক চুমুকে গ্লাসের সবটা জুস শেষ করে ফেলল। উঠে গিয়ে একটা কোনায় রাখা রাউন্ড সিস্টেমে একটা সফট মিউজিক ছেড়ে দিল। কুহুর কাছে এসে হাত মেলে দিল। কুহু বিস্মিত হয়ে হাত রাখলো সাহাদের হাতে। সাহাদ কুহুকে টেনে দাঁড় করালো। আসলো ছাদের মাঝ বরাবর। কুহুর এক হাত নিজের কাঁধে রেখে আরেক হাত নিজের হাতের মুঠোয় নিল। আর নিজের আরেক হাত কুহুর কোমরে রেখে টেনে আনলো কুহুকে নিজের কাছে। সফট মিউজিকের তালে কুহুকে নিয়ে তাল মিলালো। কুহু লজ্জায় মুখ নামিয়ে রাখলো। এক সময় জিজ্ঞেস করলো, এইটাও কি আপনার আগে থেকে ইচ্ছা ছিল? সাহাদ হেসে জবাব দিল। কুহুকে জিজ্ঞেস করলো, তোমার কি কি ইচ্ছা ছিল আমাকে বলো, আমি ফুলফিল করব। কুহু অবনত মুখে বলল, কিছু না। সাহাদের ভ্রু কুঁচকে গেল। ইচ্ছা কেন থাকবে না? অবশ্যই আছে। কুহু তাকে বলছে না। সে ঘাড় নিচু করে কুহুর দিকে ঝুঁকলো। কুহুর মুখের দিকে আগ্রহ ভরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিচ্ছু না। কুহু সাহাদের নিঃশ্বাসের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকালো। মুখোমুখি হলো সাহাদের শান্ত চোখের দৃষ্টির। চেষ্টা করেও সে চোখ সরিয়ে নিতে পারল না। কেমন ঘুরে চলে গেল। অনুভব করলো সাহাদ তার গালে হাত রেখেছে। আরো অনুভব করলো সাহাদের গরম নিঃশ্বাস তার মুখের আরো কাছাকাছি আসছে। সাহাদের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে কুহুর চোখে মুখে। কুহু চোখ খিচে বন্ধ করে ফেললো। অনুভব করলো গালে রাখা সাহাদের খসখসে হাতের ছোঁয়া। মস্তিষ্কের নিউরনের ভাজে ভাজে শিহরণ খেলে গেল। হঠাৎ তীব্র শব্দে দুজনেই চমকে উঠল। কুহুর চোখ খুলে গেল। সাহাদের ঘোর কেটে গেল। শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখলো একটা আগুনের গোলা একে বেঁকে আকাশের দিকে উঠছে। আকাশে উঠে শব্দ করে ফেটে চারদিকে আলোর রোশনাই ছড়িয়ে গেল। চারদিকে আলোকিত হয়ে গেল। আতশবাজি ফাটানো হচ্ছে। কুহু মুগ্ধ চোখে তাকালো। আনমনে উচ্চারণ করলো, ওয়াও। সাহাদ কুহুর মুখের দিকে তাকালো। কুহু এখনো ওর কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার এক হাত কুহুর কোমরে। আকাশে ফাটানো আতশবাজির আলো এসে পড়েছে কুহুর মুখে। কুহু উজ্জ্বল চোখে চেয়ে আছে আকাশের পানে। আর সাহাদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে কুহুর পানে। আস্তে আস্তে আতশবাজির আলো নিভে গেল।
শুধু ছাদে করা লাইটিংয়ের আলো পড়ছে এবার তাদের উপর। কুহু আকাশ থেকে চোখ নামিয়ে শাহাদের দিকে তাকালো। শাহাদ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিতে কোনো অস্থিরতা নেই, এমনকি চোখের মণি দুটোও নড়ছে না, কেবল ধীর লয়ে চোখের পাতা ফেলছে। কুহু আস্তে আস্তে শ্বাস ফেললো, যেন একটু শব্দ হলেই এই দৃশ্যের সুতা কেটে যাবে। সে এই দৃশ্য থেকে বের হতে চায় না, পারলে পুরো জীবন এভাবেই কাটিয়ে দিবে, ক্ষতি নেই। আবারও বিকট শব্দ করে আকাশে আতশবাজি ফাটল। দুজনেই এবার নড়ে উঠল। শাহাদ কুহুকে ছেড়ে একটু সরে দাঁড়ালো, হালকা গলা ছাড়লো। কুহু অস্বস্তি কাটাতে চুলগুলো ঠিক করার ভান ধরল। আউট হাউস থেকে ছেলেদের উচ্ছ্বাস ভেসে আসছে। শাহাদ তাকিয়ে দেখলো আউট হাউসের ছাদে দাঁড়িয়ে ছেলেরা হই হুল্লোড় করছে। শাহাদ কুহুর দিকে তাকিয়ে বলল, রুমে যাওয়া যাক, ছেলেরা এখন হই হুল্লোড় করবে, শব্দ হবে অনেক। কুহু মাথা নাড়িয়ে সাই জানালো। শাহাদের পিছু পিছু পা টিপে টিপে ঘরে আসলো। শাহাদ ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিয়ে পকেটে দুহাত গুজে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। শান্ত দৃষ্টিতে কুহুর দিকে তাকালো। কুহুর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে চুড়ি খুলছে। এগুলো খোলা হয়নি আগে। খোলার ফাঁকে একবার আর চোখে শাহাদকে দেখলো। শাহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতর ঢেউ খেলে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছেন? শাহাদের সোজা উত্তর, বউ দেখি। কুহুর হাঁসফাঁস লাগলো। লজ্জা মিশ্রিত অস্বস্তিতে মরে যাচ্ছে সে। শাহাদ এগিয়ে এসে দু হাতে কুহুর হাত ধরল। শেষ একটা চুড়ি খুলতে খুলতে বলল, আগে কখনো দেখিনি, এই প্রথম কাউকে সাজ খুলতে দেখলাম। মেয়েদেরকে সাজ খুললেই বোধহয় সবচেয়ে সুন্দর লাগে। এক কাজ করলে কেমন হয়, তুমি প্রতিদিন এভাবে ভারী গহনা পরে সাজবে, তারপর রাতে আমার সামনে বসে বসে সাজ খুলবে। কুহুর ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। শাহাদের দিকে তাকিয়ে দেখলো তার চোখ মুখে কিছুটা দুষ্টুমির আভাস। কুহু শাহাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিল। একটা নর্মাল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। অর্থাৎ এক প্রকার পালিয়ে গেল। শাহাদ শব্দ করে হাসলো। সে বেশ উপভোগ করছে কুহুকে। কুহু বের হয়ে আসতেই শাহাদও টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বের হয়ে আসলো। কুহু বিছানার উপর পা তুলে বসে আছে। হাতের আঙ্গুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছে। মুখের মেকআপ কিছুটা উঠেছে, কিন্তু সব উঠেনি। কোমর সমান চুলগুলো ছেড়ে দেয়া, ল্যাপটানো কাজল আর খোলা চুলে কুহুকে দেখে শাহাদ প্রেমে পড়ল। শাহাদ এতক্ষণে খানিকটা নার্ভাস অনুভব করলো। কুহুর পাশে বিছানায় উঠে বসবে ভেবেও কিছুটা ভয় ভয় লাগছে। কুহু তার সম্পর্কে কি ভাবছে, কতটুকু ভাবছে তাও তো সে জানে না। শাহাদ এটা ওটা চিন্তা করে ঘাড়ে হাত বুলালো, তারপর ঠাস করে লাইট অফ করে দিল। লাইট অফ করার সাথে সাথে কুহু চমকে গিয়ে চিৎকার করে উঠল। লাইট অফ করলেন কেন? শাহাদ তড়িৎ বেঁকে লাইট জ্বালালো। তার চোখে মুখে বিচলিতভাবে স্পষ্ট। জিজ্ঞেস করলো, লাইট জ্বালিয়ে ঘুমাবে? কুহু ইতিউতি তাকালো। সে তো ইচ্ছা করে ভাবে চিৎকার দেয়নি, আচমকা চমকে গিয়ে চিৎকার করেছে। শাহাদ কুহুর অস্বস্তি টের পেল। বলল, বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে রাখলে চলবে? কুহু তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল। শাহাদ ঘরের লাইট অফ করে দিল। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ফুলসজ্জিত ঘরটা এক অন্যরকম আবহ সৃষ্টি করলো। শাহাদ বিছানায় নিজের জায়গায় গিয়ে বসলো। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, নাকের ব্যথা কমেছে? কুহু নাকে হাত বুলালো। গত রাতে এসে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। চামড়া উঠে যাওয়া জায়গাটা প্রায় অনেকখানি শুকিয়ে যাওয়ায় আজ আর ব্যান্ডেজ লাগায়নি। সে বলল, কমেছে? আপনার কপালের ক্ষতটা ভালো হয়েছে? শাহাদের কপালের ক্ষতটা এখন ছোট করে ব্যান্ডেজ করা। সে উত্তর দিল, আর 1-2 দিনে সেরে যাবে। শাহাদ কুহুকে ভালো করে লক্ষ্য করলো। এক পায়ের আঙ্গুল দিয়ে আরেক পা ঘষছে। হাত দুটো উদ্দেশ্যহীনভাবে নড়াচড়া করছে। চোখের দৃষ্টি এলোমেলো, শ্বাস প্রশ্বাস অস্থিরতায় ভরা। শাহাদ কুহুর অবস্থা বুঝলো। কুহুকে আশ্বস্ত করে বলল, আমার মনে হয় আমাদের আগে দুজন দুজনকে চেনা উচিত, তারপর না হয়, বলতে চাচ্ছি আগে প্রেম হোক, তারপর না হয় পরিণয়। শাহাদের কথা শুনে কুহুর অস্থিরতা কিছুটা কমলো। মিশ্র অনুভূতির জোয়ারে তার মন প্রাণ ভেসে যাচ্ছে। কখনো লজ্জা মিশ্রিত ভয় জেকে বসছে, তো কখনো নব্য প্রেমের আনন্দ। মিশ্র অনুভূতির দ্বন্দ্বে কুহুর নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হয়েছিল। এবার নিজেকে কিছুটা শান্ত করে বলল, আপনি যে এত রোমান্টিক তা আগে জানতাম না। শাহাদ চিত হয়ে শুয়ে পড়ল। এক হাত মাথার নিচে দিয়ে কুহুর দিকে তাকিয়ে বলল,
আগে তুমি আমার বউ ছিলে না, এখন বউ হয়েছো। কুহু শাড়িটা ভালো করে ঠিকঠাক করে শাহাদের দিকে কাত হয়ে শুয়ে পড়ল। সে চাইলেও শাহাদের দিকে পিঠ দিয়ে শুতে পারল না, শুয়েই চোখ খিচে বন্ধ করে ফেলল। শাহাদ আর কুহুকে অস্বস্তিতে ফেলতে চাইল না, সে নিজেও চোখ বন্ধ করে ফেলল। কুহু এক চোখ অল্প করে খুলে দেখলো শাহাদ ওর দিকে তাকিয়ে আছে কিনা। না, তাকিয়ে নেই, শাহাদ চোখ বন্ধ করে আছে। এবার কুহুর অস্বস্তি কিছুটা কাটলো। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। রাহাত দোতলায় করিডোরের কেলিং ধরে বিরস মুখে দাঁড়িয়ে আছে। রাত বাজে 12টার উপর, অথচ তার বউ দিব্যি ড্রয়িং রুমের সোফায় পা ছড়িয়ে বসে মা চাচিদের সাথে আড্ডা দিচ্ছে। শুধু তার বউ না, এই আড্ডায় রাহাতের মাও আছে। রাহাতের খুব কষ্ট হলো তার বাবার জন্য। অন্য জায়গায় এলে তার বাবার ঘুমের সমস্যা হয়, একটু পরপর পানি পিপাসা পায়। স্বামীর এত সমস্যার মাঝেও রাহাতের মা দিব্যি পান চিবাতে চিবাতে আড্ডা দিচ্ছে। আর আনিশা তো সমস্ত সীমা অতিক্রম করে ফেলল। রাহাত এতবার সিগন্যাল দিল, অথচ সে দেখেও না দেখার ভান করল। যেমন শাশুড়ি তার তেমন ছেলের বউ। রাহাত সিদ্ধান্ত নিল এই শেষবার সে আনিশাকে ঘরে আসতে সিগন্যাল দিবে। এখন না আসলে সে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বে। আনিশা আজ রাত স্বামী ছাড়া থাকবে, এটাই আনিশার শাস্তি। রাহাত আনিশার দিকে তাকিয়ে হাত উঁচু করে নাড়ল, আড়াল থেকে উকি মেরে মুখে শীষ বাজালো, কিন্তু কোনো কিছুই কাজে আসলো না। এবার রাহাত দু হাত উপরে তুলে নাড়ালো, চাপা স্বরে ফিসফিস করে অনে অনে বলে ডাকলো। রাহাতের হাত নাড়া মালার চোখে পড়ল। সে আনিশাকে ডেকে বলল। মালার কথায় ড্রয়িং রুমে থাকা সবাই রাহাতের দিকে তাকালো। রাহাত হাত নামিয়ে নিল। শাশুড়ি, চাচি, শাশুড়ি সহ সবাইকে একযোগে তাকাতে দেখে হতভম্ব হয়ে গেল। আনিশার দিকে তাকিয়ে দেখলো আনিশা এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এই দৃষ্টির অর্থ একটু দেরি সহ্য হয় না। রাহাতের মা ও ছেলের এমন কাণ্ডে বিরক্ত চোখে তাকালেন। মা বউ দুজনের কাছ থেকে এমন অপমানিত হয়ে রাহাত কষ্ট পেল। সে সবার দিকে তাকিয়ে জোর করে হাসলো, তারপর তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে বিছানায় থম মেরে বসে রইল। বাপের বাড়ি আসলে মেয়েদের পাখা গজায়, আনিশারও গজিয়েছে। আজ আসুক ঘরে, পাখা দুটো গোড়া থেকে কেটে দিবে। রাহাতের ভাবনার মাঝেই আনিশা ঢুকলো ঘরে। রাহাতের দিকে একবার তাকিয়ে দরজা লাগিয়ে দিল। রাহাত কঠিন চোখে তাকালো, গম গম করে বলল, দাঁড়াও, আজ তুমি এ ঘরে ঢুকবে না, যাও যেখানে ছিলে সেখানে ফিরে যাও। আনিশার হাসি পেল রাহাতের রাগ দেখে। সে রাহাতের পাশে বসে রাহাতের এক বাহু জড়িয়ে ধরল। রাহাত অন্যদিকে মুখ করে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। রাহাত অন্যদিকে মুখ করে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য টানাটানির ভান করলো। এমন একটা ভাব করলো যে সে খুব ছাড়াতে চাচ্ছে, কিন্তু আনিশাই ধরে রেখেছে। আনিশা রাহাতের বাহুতে থুতনি ঠেকিয়ে আদুরে গলায় বলল, বলছিলাম কি, অনেক দিন শাড়ি পরি না। মা আমাকে একটা কালো রঙের শাড়ি দিয়েছে, কিন্তু শাড়িটা পরবো না, রেখে দিব, কারণ শাড়িটা অনেক পাতলা, পেট দেখা যায়। রাহাত ঝট করে আনিশার দিকে ফিরল, তার চোখ জলজল করছে। বলল, তাই নাকি? একটু পরে আসো দেখি কেমন পাতলা। আনিশা দুঃখী দুঃখী ভাব করে বলল, না, পরবো না, তুমি বলছো চলে যেতে, তাই আমি চলে যাব, স্বামীর আদেশ মানব। রাহাত অস্থির হয়ে বলল, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে বলিনি, মতিভম্ব হয়েছিল আমার, তুমি যেও না। ঠিক আছে, যাব না। তাহলে শাড়িটা পরে এসো, বেশি পাতলা হলে আমি নিজে গিয়ে ফেলে দিয়ে আসবো। আমার বউ পাতলা শাড়ি পরবে না, কিছুতেই না। যাও না, পরে আসো প্লিজ। রাহাতের অনুরোধ করা দেখে আনিশার হাসি পেল। একটু আগেই রেখে বুম হয়ে থাকা ছেলে এখন অনুরোধ করছে। আনিশা উঠে গিয়ে আলমারি থেকে কালো জামদানি শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। হিসাম বাড়ির ছাদে বসে আছে, তার সামনের চেয়ারে নাইমুর পায়ের উপর পা তুলে সিগারেট ফুঁকছে। তার পাশে মিজান দাঁড়িয়ে আছে। হিসাম নিজের হাতে সিগারেটটা স্প্রেতে রেখে বলল, শাহাদ খানের বিয়ে হয়ে বাসর হয়ে যাচ্ছে, তাও কিছুই করতে পারলে না। তোমার কাজ মিস হয় না বলেই কাজটা দিয়েছিলাম, অথচ ফলাফল কি পেলাম? তোমার নিজের লোকেই এখন শাহাদ খানের জিম্মায়। শাহাদ খান এমনিই ওকে আটকে রাখেনি, ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন বের করবে। নাইমুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, করুক, তারপর এই ইনফরমেশন দিয়ে বউ নিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে ফেলুক। আমার পক্ষ থেকে এটা ওর বিয়ের গিফট। এমন খামখেয়ালি কথা বর্তাই হিসাম রেগে গেল। চোয়াল শক্ত করে বলল, মস্করা করো আমার সাথে? না, মস্করার সময় নেই।
আসিফ কাজটা করতে পারেনি নাকি ইচ্ছে করে করেনি তা আমি শিওর না। ইচ্ছে করে করুক আর অনিচ্ছায় করুক, ওকে ওর বউ বাচ্চা সহ মরতে হবে চিরকালে। তো আর শাহাদ খান তাকে নিজের জিম্মায় রাখবে না। আর বাকি থাকলো শাহিদ খানের কথা। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, আমি দায়িত্ব পালন করব। তবে আবার কি? শাহিদ খানের সাথে খেলাটা জমবে ভালো। একবারের মেরে ফেললে মজা পাবো না। নতুন নতুন বিয়ে করেছে, বউ পেয়েছে, একটু খেলি ওর সাথে, ওর খেলার স্টাইলটা একটু দেখি। যা খুশি করো, কিন্তু নির্বাচনের আগেই কাজ হওয়া চাই। নাইমুর কাজ ঝাঁকিয়ে বলল। হয়ে যাবে, আপনি বললে বউ সহ মেরে দিব। শাহাদের ঘুম ভাঙলো একটা মিষ্টি গন্ধ শুনে, সাথে নাকে এসে ধাক্কা দিল একটা মিষ্টি গন্ধ। মৃগুজকে আধখোলা চোখে তাকালো, সামনে দাঁড়ানো একটা নারী মূর্তি দেখতে পেল। শাহাদ চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ বন্ধ রেখে এবার পুরোপুরি চোখ খুলে তাকালো। চোখে ভাসলো সিঁদুরে লাল জামদানিতে কুহুর প্রতিচ্ছবি। কুহুর চুলগুলো ভেজা, কিছু চুল দু কাঁধের কাছে এসে পড়ে আছে। কপালে আর কানের পাশ দিয়ে ছোট ছোট চুলগুলো শান্ত হয়ে বসে আছে। এগুলো বোধহয় শুকিয়ে গেছে। গলায় লম্বা একটা সোনার হার, কানে ছোট সাইজের দুল, আর হাতে সোনার বালা। মেকআপহীন মুখ। এরকম স্নিগ্ধ রূপে কুহুকে দেখে শাহাদ অভিভূত হয়ে তাকিয়ে রইল। এত সুন্দর স্নিগ্ধতা এই মেয়েটা মেকআপের আড়ালে ঢেকে রাখে কেন? কুহু আবারও ডাকলো। এই যে শুনছেন, উঠুন। এমন ডাকে শাহাদের ঘোর কাটবে তো দূর, বরং বাড়ল। এমন সুন্দর সকালই তো প্রতিটা পুরুষ চাই। শাহাদের ইচ্ছে হলো হাত ধরে টেনে কুহুকে পাশে